সো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। সরি স্টাডিজ A1 দারুণ চলছে ফাটাফাটি। আজকে আমরা যে আলোচনা করবো, আমাদের শুরু করছে NCERT মাস্টারি সিরিজ। সো কী প্রয়োজন ছিল এই সিরিজটা নিয়ে আসার, এই সিরিজটা এক্স্যাক্টলি কীভাবে তোমাদেরকে হেল্প করবে, সেই জিনিসটা আজকে আমরা এখানে ডিসকাশন করবো। NCERT মাস্টারি সিরিজটা পুরোপুরি NCERTটাকে ক্লাস 11 এবং ক্লাস 12 আমরা টার্গেট রেখেছি 2 মাস। নেক্সট 2 মাসের মধ্যে, মানে আজকে হয়ে গেল তোমার 12 তারিখ নভেম্বর মাসের, ডিসেম্বর, জানুয়ারি, ঠিক আছে, জানুয়ারি মাসের মধ্যে আমরা পুরো ক্লাস 11 এবং ক্লাস 12 NCERTকে লাইন বাই লাইন ইন ডিটেল ডিসকাশন করে শেষ করব। এই ভিডিওগুলো তোমাদের জন্য প্রচণ্ড ইউজফুল হতে যাবে, সেটা তোমরা নিজে বুঝতে পারবে হচ্ছে কি হচ্ছে না, সেই সিদ্ধান্তও তোমাদের। কিন্তু তোমরা এই ভিডিওগুলোকে কখন এক্স্যাক্টলি কাজে লাগাতে পারবে, কীভাবে কাজে লাগাতে পারবে, সেটা একটু জাস্ট আমি একটা বলে দিই। ধরো খেতে বসেছো, তখন তুমি মোবাইলে, ট্যাবে, ল্যাপটপ, ডেস্কটপ যা থাকুক তুমি প্লে করে রেখে দিতে পারো, সেই সময়টাকে তুমি কাজে লাগাতে পারো। তুমি নিট অ্যাসপিরেন্ট, তুমি এখন টাইম ওয়েস্ট অ্যাফোর্ড করতে পারো না। যদি প্যাসিভলি, ডিরেক্টলি, ইনডিরেক্টলি কোনোভাবে যদি তোমাকে কোনো কিছু হেল্প করে স্টাডি রিলেটেড, তাহলে তুমি সেই জিনিসটাকে কাজে লাগাও নিজের ডেলি লাইফ স্টাইলে। এছাড়া কোথাও ট্রাভেল করছো, ট্রাভেলিংয়ের টাইমে তোমার যেন সেই সময়টা ওয়েস্ট না হয়ে যায়, তুমি সেই সময় কিন্তু এটাকে কাজে লাগাতে পারো। ভিডিওটাকে হেডফোন লাগিয়ে দিয়ে শুনছো, NCERT পাশে নেই, কোনো ইস্যুস নেই, তুমি মন দিয়ে দেখবে, তোমার সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। যেহেতু আজকে প্রথম ভিডিও এই সিরিজে, তার কারণে এই কথাগুলো বলছি, কারণ আমি জানি তোমাদের সময় আজকাল খুবই গুরুত্বপূর্ণ। ইন দ্য সেন্স কেন গুরুত্বপূর্ণ, যে এখন হয়ে গেছে টিকটকের যুগ, টিকটকের পরে রিলসের যুগ, যে যুগে আমাদের ব্রেন হয়ে গেছে খুবই শর্ট, মানে বুঝতে পারছো, ধৈর্য ধরার ক্ষমতা নেই কারো, আমি জানি সে কথা। তো ভিডিওটা কিন্তু একটু লেন্দি হবে, মানে 10 মিনিট 30 সেকেন্ডের তো হবে না, 1 মিনিটেরও হবে না, বুঝতে পারছো, আমি রিলস বানাচ্ছি না। সো ঘন্টাখানেক লাগবে মিনিমাম, মন দিয়ে ভালো করে দেখো, খুবই কাজে লাগবে। কোথাও যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কমেন্ট একদম তোমার স্বাধীনতা রয়েছে, তুমি কমেন্টে জিজ্ঞেস করবে, নো ইস্যুস, আই উইল বি দেয়ার টু অ্যান্সার। ওকে, সো NCERT মাস্টারির আজকে পার্ট 1 আমরা দেখবো, সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারে ইন ডিটেল ডিসকাশন। সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্টস মানে আমরা কিন্তু অর্ডার ওয়াইজ সাজাচ্ছি। প্রথম রিপ্রোডাকশন ইউনিটটাকে শেষ করবো, তারপরে বায়োটেককে দেখবো, ইকোলজিকে দেখবো, তারপরে জেনেটিক্সকে দেখবো, মানে যেটার ওয়েটেজ যেমন সেটাকে তেমনভাবে দেখবো, যেগুলো একটু লেস ওয়েটেজ সেগুলোকে শেষের দিকে রাখবো। এখন প্রথম দিকে আমরা বেশি ওয়েটেজ টপিকগুলোকে আগে শেষ করছি। এবার যেটা কথা হলো আজকে পার্ট 1 আমি কিন্তু দেখো যে সেক্সুয়াল রিপ্রোডাকশন ফ্লাওয়ারিং প্লান্টস চ্যাপ্টারটা মেনলি ফার্টিলাইজেশন 3টা ওয়েতে হয়, একটা প্রি ফার্টিলাইজেশন পিরিয়ড, একটা ফার্টিলাইজেশন পিরিয়ড, একটা পোস্ট ফার্টিলাইজেশন পিরিয়ড। তো যেটা প্রি ফার্টিলাইজেশন পিরিয়ডটা আছে, গ্যামেটোজেনেসিস, মানে ফিমেল উদ্ভিদের ক্ষেত্রে এবং মেল উদ্ভিদের ক্ষেত্রে যে গ্যামেট ফর্মেশন হচ্ছে, সেই প্রসেসটাকে আজকে আমরা মেনলি দেখব। এর পরের দিন যে পার্ট 2 আসবে, সেই পার্ট 2 তোমরা দেখতে পাবে পলিনেশন থেকে নিয়ে, মানে ফার্টিলাইজেশন থেকে নিয়ে পোস্ট ফার্টিলাইজেশন যে ডেভেলপমেন্টগুলো হয় সেগুলো পুরো ফিনিশ। এছাড়াও যে তোমার খুব গুরুত্বপূর্ণ রিলেটেড কোয়েশ্চেন্স আছে প্রিভিয়াস ইয়ার্সে, সেই কোয়েশ্চেনগুলো আমরা ডিসকাস করে নেবো পরে। ওকে, তো চলো এবার এখান থেকে এই চ্যাপ্টারের ব্যাপারে একটা কি পয়েন্ট আমি ডিসকাস করতে চাইবো। কি পয়েন্টটা হলো এরকম, যে তোমাদের এটা আসতে পারে মাথায় যে কোয়েশ্চেন কেমন কি আসে, ছোট্ট একটা বল দিই, যে এক্সপেক্টেড নাম্বার অফ কোয়েশ্চেন্স NEET 2024-এ আসার চান্সেস কতটা রয়েছে, এক্সপেক্টেড কটা হতে পারে। তো একটু প্রিভিয়াস ইয়ার যেটা আছে, সেই প্রিভিয়াস ইয়ার্সে দেখি একটু শুধু নজর দিলে আমরা দেখতে পাই যে 2023-এর যেটা মণিপুরের হয়েছিল NEET, মণিপুরের জন্য স্পেশালি, সেটাতে 3টে কোয়েশ্চেন এসেছিলো। NEET 2023-এ যেটা পুরো ন্যাশনালি হয়েছিল, সেটাতে 4টা কোয়েশ্চেন এসেছিলো। আবার 2022-এ যে রিনিট হয়েছিল, সেটা 4টা কোয়েশ্চেন এসেছিলো। 2022-এর যেটা মেন ন্যাশনাল NEET হয়েছিল, সেটাতে কিন্তু 3টা কোয়েশ্চেন এসেছিলো। আবার NEET 2021-এ 4টা কোয়েশ্চেন এসেছিলো। তার মানে দেখতে পাচ্ছি 3-4 3-4 3-4 একটা খেলা অ্যাকচুয়ালি এই সংখ্যায় আসে। হ্যাঁ, এইবার যদি বলি 2024-এ দাদা কত আসতে পারে, তো দেখো কথা হলো যে আমাদের এর আগের যে পোর্শনটা আছে NEET কিন্তু সেটাকে সিলেবাস থেকে ডিলিট করা হয়েছে, বুঝতে পারছো, রিপ্রোডাকশন অর্গানিজম যে ছোট্ট টপিকটা ছিল। তো ওটা যদি বোঝ আসে, তো ওটার বোঝাটা কিন্তু ভাই এই চ্যাপ্টারে আসবে, এই চ্যাপ্টারকে উঠাতে হবে ওটাকে। তো আমরা আশা করতে পারি 4টা কোয়েশ্চেন মিনিমাম এই চ্যাপ্টার থেকে, আমি বলছি 4টা কোয়েশ্চেন মিনিমাম আসতে পারে NEET 2024-এ, এটা আশা রেখে চলো, মানে 4-16 মার্কের খেলা আছে, ঠিক আছে। তো চলো মুভ করছি সামনে, লেটস বিগিন। সো এবার আমরা শুরু করছি আমাদের NCERT ডিসকাশন। হয়ে গেল অনেকক্ষণ। ওকে, সো দেখো এবার একটু ভালো মতো NCERT ডিসকাশন। সো চ্যাপ্টার 2 সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট আমরা শুরু করছি। তো প্রথমে আমরা কি বললাম, আজকে আমরা মেনলি দেখব যে এই টপিকটা যা আছে আমাদের মেনলি তোমার এই টপিকটা, যে ফ্লাওয়ার এ ফ্যাসিনেটিং অর্গান অফ অর্গানিজমস, এটা দেখব। আর প্রি ফার্টিলাইজেশন যে ইভেন্ট আছে এটা দেখব। বাকি ডাবল ফার্টিলাইজেশন, পোস্ট ফার্টিলাইজেশন, অ্যাপোমিক্সিস, পলিমেরেজ যে টপিকটা থাকছে, এটা কিন্তু পরের দিনের পার্ট 2-এ দেখবো। তো চলো NCERT পড়তে শুরু করছি। এবার খুব মন দিয়ে ভালো করে দেখো। এই যে 5 মিনিট গেল, এই 5 মিনিট রোজ নষ্ট হবে না, আজকে নষ্ট করলাম কারণ প্রথম দিন ছিল। এর পরের দিন থেকে কিন্তু আমি তোমাদেরকে এতক্ষণ নিয়ে বসে থাকবো না, 1 মিনিটের মধ্যেই শুরু করে দেবো। ওকে, আই এম সরি ফর ইয়োর টাইম লস।
প্রথমে কী বলছে দেখো, আর নট উই লাকি দ্যাট প্লান্ট প্রডিউস সেক্সুয়ালি দ্য মাইরিয়াডস অফ ফ্লাওয়ার্স দ্যাট উই এনজয় গেজিং অ্যাট। মাইরিয়াডস মানে কি? মাইরিয়াডসের বাংলা শব্দার্থ হয়ে গেল তোমার অসংখ্য, যেটা কাউন্টলেস, ঠিক আছে, যার কোনো নির্দিষ্ট কাউন্ট নেই। তো এই যে অসংখ্য যে ফুল, সে যে ফুলের দিকে আমরা তাকাই, যে ফুলের আমরা সুগন্ধ নিই, পারফিউম যে ফুল থেকে, ঠিক আছে, সে কথা বলছে। শোন ওভার দ্য রিচ কালার্স দ্যাট অ্যাট্রাক্ট আস, যে সুন্দর কালারটা থাকে ফুলের, যেটা আমাদেরকে অ্যাট্রাক্ট করে। আর অল দেয়ার অ্যাজ অ্যান এইড টু সেক্সুয়াল রিপ্রোডাকশন, সব কিছুরই ব্যাকগ্রাউন্ডে কারণ কি? এই যে সুগন্ধ, সুন্দর সুগন্ধটা, তোমার এই যে পারফিউম, এই যে কালার্স, এত রিচ কালার্স, এর পেছনে মেন ব্যাকগ্রাউন্ডের রিজন কি? এর পেছনে রিজন হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন ঘটানো, ঠিক আছে। ফ্লাওয়ার্স ডু নট এক্সিস্ট অনলি ফর আস টু বি ইউজড ফর আওয়ার ওন সেলফিশনেস। এবার কি এত যে সুন্দর সুন্দর অ্যাট্রাকশন করছে ফুল আমাদেরকে, এটা শুধু আমাদের সেলফিশনেসের জন্য, আমাদের জন্য না ভাই, তেমন গল্প নাই। আসল কারণ কি? মোদ্দা কথা হচ্ছে বলছিই, অল ফ্লাওয়ারিং প্লান্ট শো সেক্সুয়াল রিপ্রোডাকশন, প্রত্যেকটা ফ্লাওয়ারিং প্লান্ট সেক্সুয়াল রিপ্রোডাকশন দেখায়। ফ্লাওয়ারিং প্লান্ট যখন বলছি তখন আমরা অ্যানজিওস্পার্মসদের কথা বলছি, এটা কথা মাথায় রাখো। A look at the diversity of structures of the inflorescence, flowers and floral parts. Inflorescence মানে কি? পুষ্প যে বিন্যাস আছে, সেই পুষ্প বিন্যাসটাকে কি বলা হয়? পুষ্প বিন্যাসটাকে ইনফ্লোরেসেন্স বলা হয়, যে একটা নির্দিষ্ট প্যাটার্নে ফুলগুলো সাজানো থাকে, ঠিক আছে, সেই বিন্যাসটাকে ইনফ্লোরেসেন্স বলা হয়। Flowers and floral parts shows an amazing range of adaptations to ensure formation of the end products of sexual reproduction. Sexual reproduction যে এন্ড প্রোডাক্ট আছে, এই এন্ড প্রোডাক্টটা হচ্ছে আসল উদ্দেশ্য। এত কিছুর পেছনে, এত সুন্দর রং, এত সুন্দর সুগন্ধ, সব কিছুর পেছনে কারণ কি? সব কিছুর পেছনে কারণ হচ্ছে এই যে সুন্দর আমাদের কি এন্ড প্রোডাক্ট, যারা সেক্টর এন্ড প্রোডাক্টটা কী? সেটা হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রুটস অ্যান্ড সিড। দিস ইজ ইম্পর্টেন্ট থিং, এটা মাথায় রাখো। অ্যাকচুয়াল রিজন কি এত কিছুর পেছনে? অ্যাকচুয়াল রিজন হচ্ছে ফ্রুটস অ্যান্ড সিডস। আশা করি ক্লিয়ার। তারপরে দেখো, ইন দিস চ্যাপ্টার let us understand the morphology, structure and the process of sexual reproduction flowering plants. চলো, কিচ্ছু না, এগুলো থেকে কোনো কোয়েশ্চেন আসবে না, ডোন্ট ওয়ারি। তারপর দেখো, ফ্লাওয়ারে ফ্যাসিনেটিং অর্গান অফ অ্যাঞ্জিওস্পার্মস। হিউম্যান বিংস have had an intimate relationship with flowers since time immemorial. মানে কি? ইন্টিমেট মানে ঘনিষ্ঠ, খুব ক্লোজ সম্পর্ক রয়েছে ফুলের সঙ্গে আমাদের মানুষদের, জানো, খুব স্বাভাবিক। সব কিছুর কারণে আমরা মানুষরা নিজের যে ইমোশনস আছে সেটাকে এক্সপ্রেস করি ফুলের মাধ্যমে, জানো তো, এটা তো জানোই না, কি এত বড় হয়েছে জানো, আশা করি বুঝতে পারছো। 14 ফেব্রুয়ারি, হেন তেন, অত রকমের ডেট, অত রকমের কালার্স, অত রকমের ফ্লাওয়ার্স, অনেক কিছু মানে কি কনভে করে ফ্লাওয়ার্স, ঠিক আছে, জানো তোমরা আমার থেকে বেশি জানো। যাই হোক, ফ্লাওয়ার্সের অবজেক্টিভ কিসের হিসেবে কাজ করে? ফ্লাওয়ার্স অ্যাস্থেটিক হিসেবে কাজ করে, অর্নামেন্টাল হিসেবে কাজ করে, সোশ্যাল, রিলিজিয়াস, কালচারাল। লোক মৃত বাড়ি, মারা গেছে, সেখানে দিতে যাও, কোনো কিছু সেলিব্রেশন হচ্ছে সেখানে ফ্লাওয়ার্স দাও, ভালোবাসা এক্সপ্রেস করবে ফ্লাওয়ার দাও, বন্ধুত্ব এক্সপ্রেস করবে ফ্লাওয়ার দাও, সবই ফ্লাওয়ারের খেলা, ঠিক আছে। তো আমরা ফ্লাওয়ারকে ভেরিয়াস হইতে নিজের এই যে হিউম্যান ফিলিংসকে কনভে করার জন্য, লাভ, অ্যাফেকশন, হ্যাপিনেস, গ্রিফ, মর্নিং, মানে বললাম যে মৃত থেকে নিয়ে সুখ দুঃখ সবইতে আমরা এই ফ্লাওয়ারকে ইউজ করি, কিন্তু সব কিছু নিজের ইমোশনকে কনভে করার জন্য। এই কথাটা বলা হচ্ছে, কোনো কোয়েশ্চেন আসলে এখান থেকে আসবে না, ঠিক আছে, একদম জাস্ট গল্প করতে হয় করলাম, পরীক্ষায় এখান থেকে কোয়েশ্চেন আসেনি, আসবে না, ড্যাম শিওর। চলো আগে বাড়ছি। এবার যেটা কথা হচ্ছে, এখানে ফ্লাওয়ার স্ট্রাকচার দেওয়া রয়েছে। তো এই যে ফ্লাওয়ার স্ট্রাকচারটা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ, এটা একটা ফ্লাওয়ার যেটা ওভারির পরে সেপাল, ফিলামেন্ট, এগুলো ঠিক আছে। তো এটা কেমন টাইপের ফ্লাওয়ার? এটা যদি মরফোলজি ফ্লাওয়ারিং পড়ো, তো এই যে ফ্লাওয়ারটা দেওয়া আছে এটা হচ্ছে কী টাইপের, মাথায় আছে কারো? মরফোলজি যদি কারো মনে থাকে তাহলে যেটা মনে রাখতে পারবে, এটা হচ্ছে এপিগাইনাস। কেন এপিগাইনাস হলো? এপিগাইনাস ফ্লাওয়ার কেন বললাম এটাকে? এপিগাইনাস ওভারি কেন হলো? এটা মাথায় চলো, মরফোলজি একটু রিভিশন করো, নিজেটি খুঁজো, বলবো না টাইম নষ্ট হবে, এখন দিকে যাবো না। এবার যেটা কথা হলো, এই কথাগুলো আর বলছি না। তারপরে দেখো, ফ্লোরিকালচারটা কি? যে ফ্লাওয়ারের যে চাষ, সে ফ্লাওয়ারের চাষটাকে ফ্লোরিকালচার বলে, এটা কথা মাথায় রাখবে। টু এ বায়োলজিস্ট, ফ্লাওয়ার্স আর মরফোলজিক্যাল অ্যান্ড এমব্রিওলজিক্যাল মার্ভেলস অ্যান্ড দ্য সাইটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন। এত কিছু তো সব মানুষের জন্যই, দুঃখ, কষ্ট, বেদনা, জ্বালা যন্ত্রণা, বন্ধুত্ব সব এক্সপ্রেস করার জন্য ফুলকে সবাই ইউজ করে। সায়েন্সে হোক, কমার্স হোক, সিএ হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, সায়েন্টিস্ট হোক, সব এক্সপ্রেস করে। কিন্তু একটা বায়োলজিস্টের কাছে, তুমি একটা বায়োলজি পড়ছো, তুমি এখন একটা বায়োলজিস্ট ধরো, তো একটা বায়োলজির স্টুডেন্টের কাছে, একটা বায়োলজিস্টের কাছে ফ্লাওয়ার্স অ্যাকচুয়ালি কী দেখবো? ফ্লাওয়ার্স আর মরফোলজিক্যাল এবং কি মরফোলজিক্যাল অ্যান্ড এমব্রায়োলজিক্যাল মার্ভেলস অ্যান্ড দ্য সাইটস অফ সেক্সুয়াল রিপ্রোডাকশন ফর প্লান্ট। ইন ক্লাস 11 ইউ হ্যাভ রেড দ্য ভেরিয়াস পার্টস অফ ফ্লাওয়ার। তুমি জানো অলরেডি, 5A ক্লাস পড়েছো, এগুলো বাদ দাও, ধুতুরা দিয়ে 5A থাকতো। চলো, ফ্রি ফার্টিলাইজেশন দেখছি, এগুলো কাজের জিনিসটা সেও সময় নষ্ট করে লাভ। তারপর দেখো, much before the actual flower is seen on a plant, the decision that the plant is going to flower has taken place. একটা গাছের মধ্যে ফুল ফুটবে কিনা সেটা কিন্তু বহু আগেই, ফুল ফুটার বহু আগে সে সিদ্ধান্তটা নিয়ে নেওয়া হয়ে যায়, সিদ্ধান্তটা ডিসাইড হয়ে যায়। কীভাবে হয়ে যায়? সেভারাল হরমোনাল অ্যান্ড স্ট্রাকচারাল চেঞ্জেস, ঠিক আছে, অনেকগুলো হরমোনাল এবং স্ট্রাকচারাল চেঞ্জেস আছে,
যা ইনিশিয়েট হয় হুইচ লিড টু দ্য ডিফারেন্সিয়েশন অ্যান্ড ফার্দার ডেভেলপমেন্ট অফ দ্য ফ্লোরাল প্রিমোর্ডিয়াম। ফ্লোরাল প্রিমোর্ডিয়াম মানে কি, এক্স্যাক্টলি যে জায়গাটা থেকে ধরো একটা ডাল আছে, এবার এই জায়গাটা থেকে ধরো এই জায়গাটা থেকে ফুল হবে, এই জায়গাটা থেকে ফুল হয়নি হবে, তো এই যে ফুল যেখান থেকে হবে সেটাকে বলে কি ফ্লোরাল প্রিমোর্ডিয়াম। তো এখানটা যে মডিফিকেশনস হবে, এটা তো একটা স্টেম স্যুট, এটা কি একটা স্যুট, এই স্যুটটা যে মডিফাই হবে, মডিফাই হয়ে কিন্তু ফ্লাওয়ারে কনভার্ট হয় স্যুট পার্টটা, ঠিক আছে। ফ্লোরিজেন হরমোনাল এখানে চেঞ্জেস আসে, সেই কারণে কিন্তু কনভার্ট হয়। তো এটা কিন্তু হবে কি হবে না, অনেক আগে ডিসিশনটা হয়ে যায়। ইনফ্লোরেসেন্সেস আর ফর্মড হুইচ বিয়ার দ্য ফ্লোরাল বার্ডস অ্যান্ড দেন দ্য ফ্লাওয়ার্স। ইনফ্লোরেসেন্সেস কী করে, মানে যেটা পুষ্পবিন্যাস বললাম, পুষ্পমঞ্জুরি, সেটা দেখে হয় প্রথমে ফ্লোরাল বার্ডস থাকে, সেটা আবার পরে ফ্লাওয়ারে কনভার্ট হয়। ইন দ্য ফ্লাওয়ার দ্য মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার্স দ্য অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড দ্য গাইনোসিয়াম ডিফারেন্সিয়েট অ্যান্ড ডেভেলপ, ঠিক আছে। কী কী হয়, মেল অ্যান্ড ফিমেল রিপ্রোডাক্টিভ যেটা স্ট্রাকচার হলো সেটা হচ্ছে কি ফিমেল রিপ্রোডাক্টিভ স্ট্রাকচার, সেটা হচ্ছে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড গাইনোসিয়াম, মেলদের ক্ষেত্রে অ্যান্ড্রোসিয়াম অ্যান্ড ফিমেলদের ক্ষেত্রে গাইনোসিয়াম, ডিফারেন্সিয়েট অ্যান্ড ডেভেলপ। মানে কি দেখো, যদি কথা বলতে যাই, ফ্লাওয়ার যেটা হয় ভাই, ফ্লাওয়ার যেটা হয়, ফ্লাওয়ারের কিন্তু মেনলি এই কথা খালি এখানে দেখো, ফ্লাওয়ার যে হয়, ফ্লাওয়ার মেনলি কিন্তু দুটো জিনিস আমরা করতে পারবো। পার্ট যে হয়, একটা হয় নন এসেন্সিয়াল পার্ট, ঠিক আছে, নন এসেন্সিয়াল পার্ট, আর একটা হয় যেটা হয় সেটা হচ্ছে তোমার এসেন্সিয়াল পার্ট, ঠিক আছে। এটা একটু গড়বড় হয়ে গেল এখানটাতে। তো কী কী বললাম, একটা এসেন্সিয়াল একটা নন এসেন্সিয়াল, তোমরা জানো, সরি টাইম নষ্ট করছি আমি, তবে চল বেশি টাইম নেব না। এই নন এসেন্সিয়ালের মধ্যে কে কে চলে আসে, ক্যালিক্স আর করোল্লা, বৃতি আর দলমণ্ডল। আর এসেন্সিয়াল পার্টে কে কে চলে আসে, এই যে অ্যান্ড্রোসিয়াম আর গাইনোসিয়াম, এটা মেল, উপরেরটা গাইনোসিয়ামটাকে আর ফিমেল, ঠিক আছে। তো এটা হচ্ছে প্রাইমারি সেক্সুয়াল রিপ্রোডাকশন হওয়ার জন্য, এটা হচ্ছে প্রাইমারি, এখানটাতে হবে খেলা, ঠিক আছে, সেক্সুয়াল রিপ্রোডাকশনের জন্য। আর এরা হচ্ছে নন এসেন্সিয়াল বা অ্যাসেসারি, এরা হেল্প করে, এরা সাপোর্ট দেয়, ঠিক আছে। মেনলি মানে ফার্স্ট লাইনে এরা কিন্তু ইনভলভ থাকে না, এরা শুধু ব্যাকগ্রাউন্ডে সাপোর্ট দেয়, ঠিক আছে। এটা কোথায় গেল, তারপরে চলো। তো এবার শুরু করছি আমরা যে অ্যান্ড্রোসিয়াম যেটা আছে, মানে পুরুষদের যেটা মেল ফ্লাওয়ারদের যেটা পার্ট, সেই পার্টের আমরা যে অ্যান্ড্রোসিয়াম আছে সেখানে যেটা মেল গ্যামেট, সেটাকে বলে কি আমরা মাইক্রোস্পোর বা পোলেন। সেই পোলেনটা কী করে শুরু হচ্ছে, মাইক্রোস্পোরটা পোলেনটা কী করে সৃষ্টি হচ্ছে সেটা আমরা দেখছি, কোথায় সৃষ্টি হচ্ছে, কীভাবে সৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে একটা ছবি দেওয়া আছে, ঠিক আছে, ছবিটার নাম কি দেওয়া আছে, টিপিক্যাল স্টামেন, একটা স্টামেনের ছবি, 3 ডাইমেনশনাল কাট সেকশন অফ অ্যান অ্যান্থার, একটা অ্যান্থারের পার্ট দেওয়া আছে, চলো দেখি, বুঝতে পারে পরে। It shows the two parts of typical stamen, the long and slender stalk called the filament and the terminal generally bilobed structure called the anther, ঠিক আছে। এবার যেটা কথা হলো, এটা হচ্ছে একটা স্টামেন, এই স্টামেনের এই যে মাথা, হেড, উপরের যে পার্ট, দূরের যে পার্ট, সে দূরের পার্টটার নাম কি অ্যান্থার, ঠিক আছে। এই অ্যান্থারটার মধ্যে অ্যাকচুয়ালি মাইক্রোস্পোর অর্থাৎ পোলেনটা সৃষ্টি হয়। আর অ্যান্থারটা যেটার সাহায্যে তোমার মেন ফ্লাওয়ারের সঙ্গে কানেক্ট আছে, ঠিক আছে, যেটার সঙ্গে মেন বেজাল পার্টের সঙ্গে কানেক্ট আছে, সেটাকে বলা কি, সেটাকে বলা হয় তোমার ফিলামেন্ট, ঠিক আছে। লম্বা যে লাঠিটা আছে সেটাকে বলছে ফিলামেন্ট, আর যেখানে তৈরি হচ্ছে মেন সেটা হচ্ছে আমাদের কি অ্যান্থার, এটা কথা মাথায় রাখবে, এটা হচ্ছে অ্যান্থার। এবার অ্যান্থারটা হয় কেমন, অ্যান্থারটা হয় বাইলোবড, মেনলি হয় বাইলোবড। এটা বাইলোবড, এটা কিন্তু আরও হয়, অনলোব হয়, বাইলোব হয়, মাল্টিলোব হয়, হাফ লোব হয়, ঠিক আছে। কিন্তু বাইলোব যখন বলছি তখন বাইলোবের ক্ষেত্রে কী হয় মেনলি, এই লাইনটা তারপরে দেখো, দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য থ্যালামাস অর দ্য পেটাল অফ দ্য ফ্লাওয়ার। এটা হচ্ছে একটা PIQ, এটা ইম্পর্টেন্ট, এবার ইম্পর্টেন্ট যাতে, এটা একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচ, 2017 ছিল নিট মোস্ট প্রবাবলি। দ্য প্রক্সিমাল এন্ড অফ দ্য ফিলামেন্ট ইজ অ্যাটাচ টু দ্য থ্যালামাস অফ দ্য পেটাল অফ দ্য ফ্লাওয়ার। ফ্লাওয়ারের যে পেটাল আছে সে পেটালের থ্যালামাসের সঙ্গে বা পেটালের সঙ্গে এই ফিলামেন্টটা সাহায্যে অ্যাটাচ থাকে, ঠিক আছে, এই অ্যান্ড্রোসিয়ামের এই পার্টটা। দ্য নাম্বার অ্যান্ড লেন্থ অফ স্টামেন্স আর ভ্যারিয়েবল in flowers of different species. If you were to collect stamens each from 10 flowers each from different species and arrange them on a side, you would be able to appreciate the large variation in size and scene. মানে কি, যদি তুমি 10টা ভিন্ন ধরনের ফুল উঠাও, ওগুলো যদি তুমি নারী নক্ষত্র উদ্ধার করার চেষ্টা করো, ভালো মতো দেখার চেষ্টা করো, দেখবে 10টা 10 রকমের আবার ভিন্ন ভিন্ন ধরনের হয়, এটাই বলছে, বিভিন্ন ভ্যারাইটিসের হয়। এরপর দেখো, কেয়ারফুল অবজারভেশন অফ ইচ স্টামেন আন্ডার এ ডাইসেক্টিং মাইক্রোস্কোপ। এবার যদি তুমি এবার স্টামেনটাকে মাইক্রোস্কোপে নাও, একদম প্রপার বায়োলজিস্ট হয়ে গেছো, এবার তুমি মাইক্রোস্কোপে তুমি ভালো মতো যদি জুম করে স্ক্যান করে দেখো, তাহলে দেখতে পাবে যে
মানে খুব এলুসিডেট দ্য রেঞ্জ ইন শেপ অ্যান্ড অ্যাটাচমেন্ট অফ অ্যান্থার্স ইন ডিফারেন্ট ফ্লাওয়ার্স, খুব ভালো মতো তুমি ক্লিয়ারলি দেখতে পাবে যে কী থাকে ভেতরে। একটা টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম অ্যান্থার বায়োলোবড হয়, ঠিক আছে, বললাম আরও হয় কিন্তু মেনলি আমাদের টিপিক্যাল মেনলি বায়োলোবড হয়, ঠিক আছে, বায়োলোবড উইথ ইচ লোব হ্যাভিং টু থিকা। এবার বললাম বাই মানে দুটা লোব আছে, একটা লোবে কটা থিকা থাকবে, ইচ লোব হ্যাভিং টু থিকা, একটা লোবে দুটো থিকা থাকবে। তার মানে কি ডাইথিকাস, ডাই মানে দুই, বাই মানেও দুই, ডাই মানেও দুই, বাই মানেও দুই, ডাইথিকাস মানে কি একটা লোবে দুটো করে থিকা আছে। তাহলে দুটো লোবে কটা থিকা থাকবে মোট, দুটো লোবে 4টা থিকা থাকবে, বুঝতে পারছো। অফেন এ লংগিটিউডিনাল গ্রুপস রানস লেন্থ ওয়াইজ সেপারেটিং দ্য থিকা। এবার এর মাঝখানে এই যে এখানে দেখতে পাচ্ছ এর মাঝখানে কিন্তু মাঝে মধ্যে একটা এরকম লংগিটিউডিনাল গ্রুপ দেয়, লংগিটিউডিনাল গ্রুপ যায়, যে লংগিটিউডিনাল গ্রুপটাকে কী বলি, যে লংগিটিউডিনাল গ্রুপটাকে বলি আমরা কী বলি, লংগিটিউডিনাল গ্রুপ বলে, যেটা অ্যাকচুয়ালি দুটো থেকে ডিফারেন্সিয়েট করে। লেটাস ওটাকে একটা কানেকটিভসও বলা হয়, বাদ দাও ওটা কথা, ঠিক আছে। লেটাস আন্ডারস্ট্যান্ড দ্য ভেরিয়াস টাইপস অফ টিস্যুস অ্যান্ড দেয়ার অর্গানাইজেশন ইন দ্য ট্রান্সভার্স সেকশন অফ অ্যান অ্যান্থার। দ্য বায়োলোবড নেচার অফ অ্যান অ্যান্থার ইজ ভেরি ডিস্টিংস অ্যান্ড ট্রান্সভার্স সেকশন অফ দ্য অ্যান্থার। দ্য অ্যান্থার ইজ এ 4-sided টেট্রাগোনাল স্ট্রাকচার। অ্যান্থাগোনালটা অ্যাকচুয়ালি কেমন হয়, টেট্রাগোনাল একটা স্ট্রাকচার হয়, ঠিক আছে। এটা আমি জাস্ট দেখাচ্ছি তো হলো, এই মোট 4টা টেট্রাগোনাল স্ট্রাকচার হয় একটা, আশা করি বুঝতে পারছো কথাটা। ট্রান্সভার্স সেকশন অফ দ্য অ্যান্থার ইজ 4-sided টেট্রাগোনাল স্ট্রাকচার, ঠিক আছে, কনসিস্টিং অফ 4 মাইক্রোস্পোরাঞ্জিয়া লোকেটেড অ্যাট দ্য কর্নার্স 2 in each lobe। এখানে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, এখানে একটা মাইক্রোস্পোরাঞ্জিয়া, দুটো, এখানে একটা, এখানে একটা, 4 কোণাতে 4টা মাইক্রোস্পোরাঞ্জিয়া থাকে, ঠিক আছে। মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ ফার্দার অ্যান্ড বিকাম পোলেন সেক্স। এই মাইক্রোস্পোরাঞ্জিয়াগুলো যখন পরে ম্যাচিওর হয়, ডেভেলপ হওয়ার পরে কিন্তু তোমার এই পোলেন সেক্স তৈরি করে, ঠিক আছে। এরাই যা আছে এরাই কিন্তু পরে ফার্দার গিয়ে কী তৈরি করে, পোলেন সেক্স তৈরি করে, এটা কথা মাথায় রাখতে। মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ ফার্দার এবং পোলেন গ্রেনটা তৈরি করে, এটা কথা মাথায় রাখবে। আর মাইক্রোস্পোরাঞ্জিয়া লোকেটেড অ্যাট দ্য কর্নার্স অ্যাট দ্য ইচ লোব, এটা কথা মাথায় রাখবে। তারপর দেখো, দ্য মাইক্রোস্পোরাঞ্জিয়া ডেভেলপ ফার্দার অ্যান্ড বিকাম পোলেন সেক্স, দে এক্সটেন্ড লংজিটিউড অল থ্রু দ্য লেন্থ অফ দ্য অ্যান্থার অ্যান্ড প্যাকড উইথ দ্য পোলেন গ্রেনস। এবার ওর ভেতরে কী পরে কী তৈরি হয়, ভেতরে পোলেন গ্রেনস তৈরি হয়। স্ট্রাকচার অফ মাইক্রোস্পোরাঞ্জিয়াম, এবার যখন সিঙ্গুলার ফর্মে বলছি তখন সেটা মাইক্রোস্পোরাঞ্জিয়া আর বলবো না, তখন বলবো জিয়ামটার স্ট্রাকচারটা দেখো। এবার ইন এ ট্রান্সভার্স সেকশন টিপিক্যাল মাইক্রোস্পোরাঞ্জিয়াম অ্যাপিয়ার্স নিয়ার সার্কুলার ইন আউটলাইন। সার্কুলার দেখতে লাগে বাইরে থেকে দেখতে গেলে। ইট ইজ জেনারেলি সারাউন্ডেড বাই 4 অল লেয়ার্স, হ্যাঁ, ঠিক আছে, 4-4টা অল লেয়ার থাকে, মেনলি ওটার বাইরে 4টা অল লেয়ার থাকে। কী কী থাকে 4টা অল লেয়ার, খুবই ইম্পর্টেন্ট। এবার আমি মার্ক করছি এখানে, খুব ভালো মতন মন দিয়ে বলছি, এই কাটা বহুতবার প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন এসে সেখান থেকে ভাই খুব ভালো মতন দেখে। এটা হচ্ছে একদম ইম্পর্টেন্ট জায়গা, যে জায়গাটা এখন বলছি তোমাকে, এটা এটা হচ্ছে ইম্পর্টেন্ট জায়গা। 4টা অল লেয়ার থাকে। কী কী, প্রথম লেয়ারের নাম এপিডার্মিস, সব থেকে বাইরের লেয়ার। এপিডার্মিসের জাস্ট ভেতরে থাকে এন্ডোথেসিয়াম। এপিডার্মিস জাস্ট ভেতরে কী থাকে বললাম, এন্ডোথেসিয়ামের জাস্ট ভেতরে থাকে কি মিডিল লেয়ারের ভেতরে সব থেকে ভেতরে লেয়ারের নাম কি, ট্যাপেটাম। কী কী বললাম, এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম। এপিডার্মিস, এন্ডোথেসিয়াম, মিডিল লেয়ার, ট্যাপেটাম, মুখস্থ করো। দ্য আউটার 3 লেয়ার যেটা আছে, এপিডার্মিস, এন্ডোথার্মিস আর মিডিল লেয়ার, এই 3টে লেয়ারে কিন্তু মেনলি কাজ হচ্ছে কি, প্রোটেকশন প্রোভাইড করা এবং ডেহিসেন্সে হেল্প করা। কী কী কাজ, দুটো মেন কাজ, একটা হচ্ছে প্রোটেকশন, মানে যদি ভিতরের যে নরম সফট মাল আছে সেটাকে প্রোটেকশন দেবে, বাইরের থেকে বাইরের যে কোনো মেকানিক্যাল স্ট্রেস, কেমিক্যাল স্ট্রেস সব কিছুর প্রোটেকশন দেবে। আর যখন সময় হয়ে যাবে, বিদীর্ণ হওয়ার যখন সময় হয়ে যাবে, যখন ম্যাচিওর হয়ে যাবে, সেই ম্যাচিউরেশন যখন চলে আসবে, তখন ম্যাচিউরেশন হয়ে যাওয়ার পরে সেটাকে ডেহিসেন্স করতে, বিদীর্ণ হতে কিন্তু সাহায্য করবে এই বাইরের 3টে লেয়ার। দ্য ইনারমোস্ট অল লেয়ার ইজ ট্যাপেটাম, সব থেকে যেটা ভেতর লেয়ার বাবা থাকে সেটা বলা হয় ট্যাপেটাম। ইট নারিশেস দ্য ডেভেলপিং পোলেন গ্রেনস। এই ট্যাপেটামটা কী করে, ধর ট্যাপেটামটা অ্যাকচুয়ালি নারিশ করে ডেভেলপিং পোলেন গ্রেন। ভেতরে যে একটা বাচ্চা পোলেন গ্রেন সৃষ্টি হচ্ছে, সেই পোলেন গ্রেন সৃষ্টি হচ্ছে, সেগুলোকে মানুষ হতে সাহায্য করবে, সেগুলোকে ডেভেলপ করতে, নারিশমেন্ট প্রোভাইড করবে, পুষ্টি প্রদান করবে এই ট্যাপেটাম। সেলস অফ দ্য ট্যাপেটাম পোজেস ডেন্স সাইটোপ্লাজম। যেখানে ডেন্স সাইটোপ্লাজমের গল্প আসবে সেখানে সিক্রেশনের গল্প আসবে, ঠিক আছে। ডেন্স সাইটোপ্লাজমের কাজে হচ্ছে কিছু সিক্রেট করা, কিছু প্রোভাইড করা, নিউট্রিশন ফিউট্রিশনের খেলা ওখানে থাকবে, ঠিক আছে। ডেন্স সাইটোপ্লাজম জেনারেলি হ্যাভ মোর দ্যান 1 নিউক্লিয়াস, এবং এগুলোর মধ্যে একটার বেশি নিউক্লিয়াস থাকে। হোয়েন দ্য অ্যান্থার ইজ ইয়ং, যখন অ্যান্থারটা ইয়ং থাকে, এ গ্রুপ অফ কম্প্যাক্টলি অ্যারেঞ্জ বুঝতে পারছো, যখন তুমি বাচ্চা আছো তখন তোমাকে এক ঘরে 10টা ছেলে পেলেকে ঢুকিয়ে রাখা যাবে, ঠিক আছে, থাক, ঠিক আছে। কিন্তু মানে তুমি ভাবে এক ঘরে যদি একটা বিছানায় যদি 6টা বাচ্চা ঘুমাতে পারে, তো 6টা বড় মানুষ ঘুমাতে পারবে না, কম্প্যাক্টলি থাকতে পারবে না, ওখানে 2 থেকে 3টে মানুষ ঘুমাতে পারবে ম্যাক্সিমাম। তো ওটা ডিফারেন্স। যখন বাচ্চা অবস্থা থাকে, ইয়ং যখন থাকে, তখন কি কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে, কম্প্যাক্টলি কি থাকে, একদম কম্প্যাক্টলি অ্যারেঞ্জ থাকে।
অ্যান্ড এই সেলসগুলো কী বলে কম্প্যাক্ট অ্যারেঞ্জ অবস্থায় থাকে তাহলে এগুলোকে বলা হয় স্পোরোজেনাস টিস্যু। খুবই ইম্পর্টেন্ট টার্ম। স্পোরোজেনাস টিস্যুটা কী আর কী কাজে লাগে সেটা গুরুত্বপূর্ণ জিনিস। স্পোরোজেনাস টিস্যু অকুপাইজ দ্য সেন্টার অফ ইচ মাইক্রোস্পোরঞ্জিয়াম। প্রতিটা মাইক্রোস্পোরঞ্জিয়ামের সেন্টারে কী থাকে? স্পোরোজেনাস টিস্যু। এবার নেক্সট যেটা টপিক সেটা খুব ইম্পর্টেন্ট প্রসেস, সেটা হচ্ছে মাইক্রোস্পোরোজেনেসিস। মানে জেনেসিস মানে কি? ফরমেশন বা সৃষ্টি। কিসের? মাইক্রোস্পোর। মাইক্রোস্পোর মানে পোলেন, পোলেনের সৃষ্টি। অ্যাজ দ্য অ্যান্থার ডেভেলপস, এবার অ্যান্থার যখন ম্যাচিউর হচ্ছে তখন কী হচ্ছে? দ্য সেলস অফ দ্য স্পোরোজেনাস টিস্যু আন্ডারগো মিওটিক ডিভিশন। কোন ডিভিশন গেল? খুবই ইম্পর্টেন্ট কথা যে এই যে স্পোরোজেনাস টিস্যু, এই যে স্পোরোজেনাস টিস্যুগুলো ম্যাচিউর হলো, স্পোরোজেনাস টিস্যুর সেলগুলো কী করে? আন্ডারগো মিওটিক ডিভিশন মানে মাইটোসিস হয়, ঠিক আছে, টু ফর্ম মাইক্রোস্পোর টেট্রাড। একটা থেকে কটা? 4টা তৈরি হচ্ছে। একটা মাইক্রোস্পোর থেকে 4টা মাইক্রোস্পোর টেট্রাড সৃষ্টি হচ্ছে, ঠিক আছে। চলো দেখো এবার মাইক্রোস্পোর টেট্রাড যেটা বলছিলাম, দেখো যে এরকম হয় যদি এটা ধরো মেনলি কি একটা দুটো, এগুলো কি মাইক্রোস্পোরঞ্জিয়েট, এগুলো এক একটা মাইক্রোস্পোরঞ্জিয়েটের যে সব থেকে বাইরের লেয়ার সেটাকে কী বলি? মানে এই জায়গাটা জুম করে ভালো করে দেখি তাহলে কী পাই? এপিডার্মিস পাই। এপিডার্মিসের ভেতরের লেয়ার কি? এন্ডোথেসিয়াম। তার ভেতরের লেয়ার কি? মিডিল লেয়ারের ভেতরে চলে গেলে পেয়ে পাই ট্যাপেডাম পেয়ে যাই। ওকে, ট্যাপেডাম পেয়ে যাই। ক্লিয়ার হলো? আর এই মিডিলে যে পোর্শন আছে বললাম না, বিভিন্ন করে মিডিলে যে পোর্শন আছে সেটা কানেকটিভ বলা হয়, ছাড়ো বাদ দাও। আর এই যে স্পোরোজেনাস টিস্যু, এই যে একদম ভেতরে বসে আছে, ভেতরে যে টিস্যুগুলো থাকে সেটা বলে স্পোরোজেনাস টিস্যু, ঠিক আছে। এরা কিন্তু দেখো এই যে এরাই কিন্তু ইয়ং থেকে ফার্দার পরে ম্যাচিওর হয়, ওকে। ভেতরে ইয়ং, এবার পরে যখন সময় হয়েছে তখন বিদীর্ণ হয়ে ফেটে গেছে। ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো? আচ্ছা, পরে বুঝতে পারো, চলো দেখো পরে। অ্যাজ ইচ সেল অফ দ্য স্পোরোজেনাস টিস্যু ইজ ক্যাপাবল অফ গিভিং রাইজ টু মাইক্রোস্পোর টেট্রাড। যেমন প্রতিটা সেল, ইচ সেল অফ স্পোরোজেনাস টিস্যু, এটা খুব ইম্পর্টেন্ট লাইন, অ্যাজ ইচ সেল, প্রতিটা সেল অফ দ্য স্পোরোজেনাস টিস্যু ইজ ক্যাপাবল অফ গিভিং রাইজ টু এ মাইক্রোস্পোর টেট্রাড। প্রতিটা সেল থেকে কিন্তু মাইক্রোস্পোর টেট্রাড সৃষ্টি হতে পারে। ইচ অন ইজ এ পোটেন্সিয়াল পোলেন অর মাইক্রোস্পোর মাদার সেল। খুবই গুরুত্বপূর্ণ কথা। প্রত্যেকটা থেকে কি হয়? প্রত্যেকটা থেকে আবার খুবই গুরুত্বপূর্ণ কথা এটা বললাম, মাথায় রাখো, খুব গুরুত্বপূর্ণ কথাটা মন দিয়ে আবার বলছি, মন দিয়ে আবার শোনো। ওকে, সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, একটু প্রবলেম হলো। ওকে, দেখো খুব ভালো করে। As each cell of the sporogenous tissue is capable of giving rise to a microspore tetrad, each one is a potential pollen or microspore mother cell. The process of formation of microspores from a pollen mother cell through meiosis is called microsporogenesis. খুবই গুরুত্বপূর্ণ কথা। কি বললো এখানে? প্রতিটা পোটেনশিয়াল পোলেন কী করে? একটা মাইক্রোস্পোর মাদার সেলই হচ্ছে প্রতিটা পোলেন সেল। আর এই পোলেন সেলগুলো থেকে কী হয়? পোলেন মাদার সেলগুলো থেকে কী হয়? মাইক্রোস্পোর বা পোলেনটা সৃষ্টি হয়, যেটা মিওসিসের দ্বারা হয়। আর এই পদ্ধতিটাকে বলা হয় মাইক্রোস্পোরোজেনেসিস। দ্য মাইক্রোস্পোর্স অ্যাজ দে আর ফর্মড আর অ্যারেঞ্জড ইন এ ক্লাস্টার অফ 4 সেলস, দ্য মাইক্রোস্পোর টেট্রাড। ঠিক আছে, চারটা একসঙ্গে টেট্রাড গঠন করে এরা থাকে। অ্যাজ দ্য অ্যান্থার্স ম্যাচিওর অ্যান্ড ডিহাইড্রেট, যেমনি অ্যান্থারগুলো ম্যাচিওর হয় এবং ডিহাইড্রেট হয়, দ্য মাইক্রোস্পোর ডিসোসিয়েট ফ্রম ইচ আদার অ্যান্ড ডেভেলপ ইন্টু পোলেন গ্রেনস। মাইক্রোস্পোরগুলো একে অপর থেকে বড় হয়ে গেছে ভাই, আর দরকার নেই একসঙ্গে যে 4 ভাই এক ঘরে ঘুমাবো, 10 ভাই এক ঘরে ঘুমাবো, আর পারবো না। বড় হয়েছে, ডেভেলপ হয়েছে, এবার কিন্তু একা নিয়ে স্বতন্ত্রতা নিয়ে বাঁচতে শুরু করে, পোলেন গ্রেন তৈরি করে। ইনসাইড ইচ মাইক্রোস্পোরেঞ্জিয়াম সেভারাল থাউজেন্ডস অফ মাইক্রোস্পোর্স অর পোলেন গ্রেনস আর ফর্মড দ্যাট আর রিলিজ উইথ দ্য ডেহিসেন্স অফ দ্য অ্যান্থার। ঠিক আছে, অনেকগুলো জিনিস ইচ্ছা করছে আর ভেঙে বুঝাতে, কিন্তু বুঝাতে যাচ্ছি না, কারণ ওগুলোকে ভাঙতে গেলে লেন্দি হয়ে যাবে অনেক কিছু। কারণ এনসিইআরটি রিড করছি তো এনসিইআরটিটা মন দিয়ে শুনো আর বোঝো। কোথাও বুঝতে হলে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, আমি রিপ্লাই করবো। পোলেন গ্রেন, তারপরে দেখো পোলেন গ্রেনের যেটা গল্প, এবার মানে যে পোলেন এবার তৈরি হয়ে গেল, এবার পোলেন ব্যাপারে বলছে, এবার কিন্তু ম্যাচিওর একটা পোলেনের কথা বলছি। দ্য পোলেন গ্রেনস রিপ্রেজেন্ট দ্য মেল গ্যামেটোফাইট। পোলেন গ্রেনটা কিন্তু মেনলি আমাদের মেল গ্যামেটোফাইট। ইফ ইউ টাচ দ্য ওপেন অ্যান্থার্স অফ হিবিস্কাস, মানে তুমি জবা ফুলের যদি একটু জাস্ট উপরে অ্যান্থারটাকে এভাবে টাচ করে দেখতে পাবে, আঙুলের এখানে অনেকগুলো কিন্তু ডিপোজিশন হয়ে লেগে যায়, ইউলিস একটা পাউডারি পোলেন, সেটাতেও পোলেন গ্রেন আঙুলে যেটা লেগে যায়। কোনোদিন করেছো? ট্রাই করে দেখবে জবা গাছ পেলে আশেপাশে। স্প্রিঙ্কেল দিস গ্রেনস অন এ ড্রপ অফ ওয়াটার টেকেন, একটা আছে, ওটা আমাদের সময় এগুলো করার এখন। তারপর দেখো
তো এখানে মোদ্দা কথা এটাই যে পোলেনের ভ্যারাইটি কিন্তু ভাই খুব হয়, ভ্যারাইটি অফ আর্কিটেকচার। গঠনটা দেখতে পাচ্ছি উপরে পোলেনের ছবি, একদম ভেরিয়াস টাইপসের হয় পোলেনগুলো। বাইরের যে পোলেনের লেয়ার, সেই লেয়ারটা বিভিন্ন রঙের হয়, বিভিন্ন ধরনের হয়, বিভিন্ন শেপের হয়। এদের মানে সাইজ, শেপ, এই যে লেখা আছে সাইজ, শেপ, কালার, ডিজাইন সব কিছু কিন্তু প্রচণ্ড ডিফারেন্ট স্পিসের জন্য খুবই নতুন নতুন, খুব অভিনত্ব হয়, ভ্যারাইটি বলা হয়। পোলেন গ্রেনস আর জেনারেলি স্ফেরিক্যাল, একটু গোলাকার আকৃতির হয়, মেজারিং আবার 25 থেকে 50 মাইক্রোমিটার ইন ডায়ামিটার, মনে রাখবে। এটা যে প্রমিনেন্ট 2 লেয়ার্ড অল। এবার যে আমাদের পোলেন আছে, তো পোলেন যে আছে, পোলেনের কিন্তু বাইরের যেটা লেয়ার, সে পোলেনের বাইরের লেয়ারটার আবার ওটা দুটো ফার্দার ভাগ থাকে, ঠিক আছে। একটাকে বলে আমরা এক্সাইন, যে এক্সাইনটা অ্যাকচুয়ালি কি খুব হার্ড, এক্সাইনটা প্রচণ্ড হার্ড আউটার লেয়ার, ঠিক আছে। একটা হলো এক্সাইন যেটা খুব হার্ড আউটার লেয়ার, মেড আপ অফ স্পোরোপোলিন। এক্সাইনটাতে কী থাকে? স্পোরোপোলিন। এই স্পোরোপোলিনটা কিন্তু প্রোটিন আর ফ্যাটের একটা তৈরি জিনিস, ঠিক আছে। উইচ অন দ্য মোস্ট রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল নুন। এটা কিন্তু সব থেকে হার্ডেস্ট, সব থেকে রেজিস্ট্যান্ট অর্গানিক ম্যাটেরিয়াল হচ্ছে স্পোরোপোলিন। প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা, প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা, একদম মাথায় রাখবে, প্রচণ্ড ইম্পর্টেন্ট কথা। মোস্ট হার্ড ম্যাটেরিয়াল, মোস্ট অর্গানিক হার্ড ম্যাটেরিয়াল হচ্ছে কি এই স্পোরোপোলিন, খুব গুরুত্বপূর্ণ। ইট ক্যান উইথস্ট্যান্ড উইথ হাই টেম্পারেচার, উচ্চ তাপমাত্রাতে ইজিলি ক্ষতি হয়ে যায় না। স্ট্রং অ্যাসিডসও এর ক্ষতি হয়ে যায় না। অ্যালকালিতেও এর কোনো ক্ষতি হয়ে যায় না। নো এনজাইম দ্যাট ডিগ্রেডস স্পোরোপোলিন, কোনো এনজাইমও কিন্তু একে ইজিলি ডিগ্রেড করতে পারে না, কিছু করতে পারে না, ঠিক আছে। পোলেন গ্রেন এক্সাইন হ্যাজ প্রমিনেন্ট অ্যাপারচার্স কল্ড জার্ম পোর্স। এবার এই এক্সাইনের একটা ফাঁকা, আবার এক্সাইনের উপরে কী থাকে? ফাঁকা ছিদ্র থাকে, যে ছিদ্রকে বলা হয় জার্ম পোর। যে ছিদ্র থাকা অত্যন্ত জরুরি, ছিদ্র না থাকলে কোনখান দিয়ে বেরাবে, ঠিক আছে, যেখানে অ্যাকচুয়ালি স্পোরোপোলিন থাকে না। যে ছিদ্র না থাকে তো ওখান দিয়ে তো বুঝতে পারছো, ওটা থেকে তো আলটিমেটলি মেল গ্যামেটটা বেরিয়ে তো ফিমেল ওখানে ঢুকতে পারবে না, ঠিক আছে। তো স্পোরোপোলিন ওখানে অ্যাবসেন্ট থাকে অ্যাকচুয়ালি, যে জার্মপোর থাকে সেখানে। পোলেন গ্রেনস আর ওয়েল প্রিজার্ভড অ্যাজ ফসিলস। এদেরকে পোলেন গ্রেনগুলোকে ফসিলসে পাওয়া যায়। কারণ কি? প্রেজেন্স অফ স্পোরোপোলিন। কারণ স্পোরোপোলিন দিয়ে আছে না ভাই, ক্ষতি হয়নি, বহুকাল ধরে চিবাসের মধ্যে পাচ্ছি, কারণ কি? স্পোরোপোলিন আছে। দ্য এক্সাইন এক্সিবিটস এ ফ্যাসিনেটিং অ্যারে অফ প্যাটার্নস অ্যান্ড ডিজাইনস। ওকে, হোয়াট ইজ দ্য ফাংশন অফ জার্মপুর, যেটা বললাম, ঠিক আছে। ওকে, চলো যাচ্ছি না ওগুলোতে। দ্য ইনার অফ দ্য পোলেন গ্রেন ইজ কল্ড দ্য ইন্টাইন। এবার ইনার ওয়াল যেটা আছে এটা ইন্টাইন হয়, এটা মেনলি পেক্টোসেলুলোজিক নেচার হয়, অর্থাৎ কি এটাতে সেলুলোজ আর পেকটিন দ্বারা তৈরি, সেলুলোজ আর পেকটিন দ্বারা তৈরি। এটা হচ্ছে হার্ডের ব্যাপার না এখানে, এটা থিন হয়, পাতলা হয়, আর কন্টিনিউয়াস লেয়ার হয়। মানে যেমন বললাম জার্মপোর একটা থাকে, জার্মপোর কোথায় থাকে? এক্সাইনে থাকে। কেন থাকে? এক্সাইনের কোনো পার্টিকুলার পোর্শনে কি থাকে? স্পোরোপোলিনের লেয়ারটা অ্যাবসেন্ট থাকে, থাকে না, তো যেটা তো ফুটো হয়ে গেল, ঠিক আছে। বাট ইন্টারনের ক্ষেত্রে কিন্তু এটা কন্টিনিউয়াস লেয়ার হয়, কোনো জায়গায় ফাঁক টাক থাকে না ভাই, পুরো কভার্ড, বুঝতে পারছো। দ্য সাইটোপ্লাজম অফ পোলেন গ্রেন ইজ সারাউন্ডেড বাই প্লাজমা মেমব্রেন। হোয়েন দ্য পোলেন গ্রেন ইজ ম্যাচিওর ইট কন্টেন্স 2 সেলস। পোলেন গ্রেন এবার যখন ম্যাচিওর হয়ে যায় তখন দুটো ভিন্ন ধরনের সেলস এর মধ্যে থাকে। একটা সেলসকে আমরা বলি ভেজিটেটিভ সেল, একটা সেলকে আমরা বলি জেনারেটিভ সেল, ঠিক আছে। ভেজিটেটিভ সেলটা একটু বেশি বড় হয়, সব এগুলো ইম্পর্টেন্ট, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। এই সবগুলো লাইন যে পড়ছি, এগুলো লাইন যে পড়ছি, এগুলো প্রত্যেকটা লাইনই খুব গুরুত্বপূর্ণ, পুরো একদম ভালো মতন বুঝে মুখস্থ করবে এগুলো কথা। ভেজিটেটিভ সেল অ্যান্ড জেনারেটিভ সেল। ভেজিটেটিভ সেল ইজ বিগার, আর এর মধ্যে অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ ম্যাটেরিয়াল থাকে, লার্জলি ইরেগুলারলি শেপড নিউক্লিয়াস থাকে। তা জেনারেটিভ সেল যেটা আছে এটা স্মল হয়, ছোট হয়, ফ্লোটস করে সাইটোপ্লাজমে, ভেসে থাকে, হ্যাঁ। সাইটোপ্লাজম অ্যান্ড আচ্ছা কই সাইটোপ্লাজম অফ দ্য ভেজিটেটিভ সেল, ইট ইজ স্পিন্ডেল শেপড উইথ ডেন্স সাইটোপ্লাজম অ্যান্ড এ নিউক্লিয়াস। এটা জেনারেটিভ সেল যেটা আছে একটু স্পিন্ডেল শেপের হয়, এটার মধ্যে ঘন সাইটোপ্লাজম থাকে আর নিউক্লিয়াস থাকে। ইন ওভার 60% অফ অ্যাঞ্জিওস্পার্ম, 60% অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে কী হয়? পোলেন গ্রেনস আর সেড আর 2 সেলড স্টেজ। এই যে 2 সেলড, ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল, দুটো সেল স্টেজ আছে। তো 60% অ্যাঞ্জিওস্পার্মদের ক্ষেত্রে কী হয়? এই পোলেন গ্রেনটা যখন সেড করে তখন দুটো সেল স্টেজে সেড করে। আর রিমেইনিং যে স্পিসিসটা আছে, কিছু কিছু স্পিসিস যেগুলোতে কিন্তু জেনারেটিভ সেল, আবার জেনারেটিভ সেলটা মাটিতে গেলে ডিভাইড করে কী করে? 2 মেল গ্যামেট বিফোর পোলেন গ্রেন আর সেড। তো এরা কি 3 সেল স্টেজে আছে। মানে 60%-এর ক্ষেত্রে কী হয়? কথাটা বুঝো, 60%-এর ক্ষেত্রে কী হয়? 2 সেল স্টেজে থাকে, মানে শুধু ভেজিটেটিভ সেল আর জেনারেটিভ সেল দুটো সেল স্টেজ হয়ে গেল। বাকি 40% রিমেনিং যে স্পিসিস আছে প্লান্টে, তাদের ক্ষেত্রে কী হয়? 3 সেল স্টেজ হয়ে যায়। কীভাবে 3 সেল স্টেজ হয়ে যায়? যেটা জেনারেটিভ সেল আছে সেটা কী করে? ফার্দার মাইটোটিক্যালি ডিভাইড করে, মাইটোসিস হয়। মাইটোসিস হয়ে কী করে? দুটো মেল গ্যামেট তৈরি করে, ঠিক আছে। দুটো মেল গ্যামেট তৈরি হয়ে গেল, ঠিক আছে। একটা ভেজিটেটিভ সেল ছিলই, জেনারেটিভ থেকে দুটো ভেজিটেটিভ একটা ছিল, তো 3টে সেল হয়ে গেল, 3টে সেলুলার স্টেজ তৈরি করে। পোলেন গ্রেনস অফ মেনি স্পিসিস কজ সিভিয়ার। এবার পোলেন গ্রেনসের কিছু একটু ইকোনমিক্যাল কন্ডিশন আর কিছু হ্যাজার্ডাস সিচুয়েশন আমরা দেখবো, যে কী কী ক্ষতি করতে পারে পোলেন গ্রেন। পোলেন গ্রেন জানো, পোলেন গ্রেন ছাড়া তো বংশ বিস্তারই হতো না, উদ্ভিদদের ওই
বংশবিস্তার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে মেল গ্যামেটোফাইটোটা। কিন্তু মানুষদের ক্ষেত্রে ক্ষতি করে, আবার কীভাবে ক্ষতি করে, যারা অ্যালার্জি রিলেটেড ইস্যুস থাকে তাদের ক্ষেত্রে কিন্তু অ্যালার্জি করতে পারে, ঠিক আছে। ব্রঙ্কিয়াল অ্যাফ্লিকশনস ইন সাম পিপল অফেন লিডিং টু ক্রনিক রেসপিরেটরি ডিসঅর্ডার যেগুলো আছে সিওপিডি, ঠিক আছে, সিওপিডি এইটার রিজন হয়ে যায়, ঠিক আছে, এই তোমার এটা অ্যালার্জি পোলেন গ্রেনটা। অ্যাস্থমা হয়ে যায় যার কারণে, ব্রঙ্কাইটিস হয়ে যায়, সব কিছু কিন্তু হয়। ইট মে বি মেনশন দ্যাট পার্থেনিয়াম ইম্পর্টেন্ট লাইন, ভেরি ইম্পর্টেন্ট লাইন, পার্থেনিয়ামটা দেশে এসেছিলো, যেটা ক্যারট গ্রাসে বলি, এটাকে তুমি এনসিইআরটিতে কয়েক জায়গায় পাবে পার্থেনিয়াম নামটা। ক্যারট গ্রাস যেটা কেম টু ইন্ডিয়া কেন এসেছিল, কন্টামিনেট উইথ ইম্পোর্টেড হুইট আমদানি করেছিল ভারত 1960-এর দশকের আগে, ঠিক আছে, দুর্ভিক্ষ এসেছিলো তখন। তো তখন যে হুইট ইম্পোর্ট করেছিল সেই হুইটের সঙ্গে অ্যাকচুয়ালি এটা বিদেশি মাল ফ্রিতে চলেছিল পার্থেনিয়ামটা। তো এই পার্থেনিয়ামটা হ্যাজ বিকাম ইউবিকিউয়াস ইন অকারেন্স অ্যান্ড কজেস পোলেন অ্যালার্জি। ইউবিকিউয়াস মানে যেটা সব জায়গাতে থাকছে, ইউবিকিউয়াস মানে যেটা অমনি প্রেজেন্ট, সো যেখানে সেখানে অ্যাভেলেবিলিটি পাওয়া যাচ্ছে, জলে, বনে, জঙ্গলে। তো অকারেন্স কজেস পোলেন অ্যালার্জি, এটা পোলেন অ্যালার্জি একটা বড় কারণ, এটাও দেখবে ভালো করে। পোলেন গ্রেন এবার দেখো ইম্পর্টেন্স কিছু আছে, পোলেন গ্রেন ইকোনমিক্যাল কিছু, ইকোনমিক ইম্পর্টেন্স, এটাও ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবে, ইকোনমিক ইম্পর্টেন্স। পোলেন গ্রেন নিউট্রিয়েন্টে খুব ভরপুর হয় ভাই, ইট হ্যাজ বিকাম এ ফ্যাশন ইন রিসেন্ট ইয়ার্স টু ইউজ পোলেন ট্যাবলেটস অ্যাজ ফুড সাপ্লিমেন্ট হিসেবে পোলেন ট্যাবলেট খাচ্ছে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে। এ লার্জ নাম্বার অফ পোলেন প্রোডাক্টস ইন দ্য ফর্ম অফ ট্যাবলেট সিরাপস আর অ্যাভেলেবল ইন দ্য মার্কেট। পোলেন কনজামশন হ্যাজ বিন ক্লেম টু ইনক্রিজ দ্য পারফরমেন্স অফ অ্যাথলিটস অ্যান্ড রেস হর্সেস। গুরুত্বপূর্ণ একদম, ওয়েস্টার্ন মার্কেটে কিন্তু এটাকে এনার্জি সোর্স হিসেবে খেতে লেগেছে, ঠিক আছে, যে একদম ভালো ইনক্রিজ, যে পারফরমেন্স আছে অ্যাথলিটদের, পারফরমেন্সটাকে এনহ্যান্স করে, ইনক্রিজ করে, যারা কিন্তু এটা খেতে লাগছে। এখানে দেখতে পাচ্ছ ছবি দেওয়া রয়েছে বি পোলেন ফ্রম ইংল্যান্ড বা এরকম, এগুলোতে বি ক্রিম, পোলেন ক্রিম ট্যাবলেট হিসেবে পাওয়া যাচ্ছে, ছবিগুলো দেখে রাখা ভালো করে। হোয়েন অনস দে সেড, যখন পোলেনগুলো সেড করে গেল, পোলেন গ্রেনস হ্যাভ টু ল্যান্ড, মানে পোলেন গ্রেনস যখন গাছ থেকে বেরিয়ে গেল, ফিরে তো এমনি কোথাও এমনি চলে যাবে না, এবার ওকে ল্যান্ড করতে হবে, কাজ করতে হবে, ঠিক আছে, ফার্টিলাইজেশন করতে হবে, ফার্টিলাইজেশন করতে গেলে কোথায় হতে হবে, ওকে ল্যান্ড করতে হবে স্টিগমাতে। স্টিগমাটা কি, স্টিগমা যে আমাদের ফিমেল যে আছে, ফিমেল যে আমাদের গাইনোসিয়ামের যেটা ল্যান্ডিং পোর্শন, ঠিক আছে, সেটাকে বলা হয় স্টিগমা। বিফোর দে লুজ ভায়াবিলিটি মানে কি, কাজ করার ক্ষমতা। ভায়াবিলিটি মানে কেউ যতক্ষণ কাজ করতে পারবে সেটাকে ওর ভায়াবিলিটি বলে, ঠিক আছে। তো ওর ভায়াবিলিটি, কাজ করার ক্ষমতাটা লুজ করার আগে কিন্তু ওকে ল্যান্ড করতে হবে কোথাও গিয়ে, নাহলে কিন্তু ও কাহি কা কুছ কাম কা नहीं रहेगा वो, ঠিক আছে। তো হাউ লং ডু ইউ থিঙ্ক দ্য পোলেন গ্রেনস রিটেন ভায়াবিলিটি, এবার ভায়াবিলিটি কার কার্যক্ষমতা কেমন, এবার দেখো পোলেন গ্রেনসের এত ভ্যারাইটি দেখলাম, বিভিন্ন স্পিসিস, বিভিন্ন ফ্লাওয়ার্স, বিভিন্ন প্লান্টস, তো এটাও ভ্যারি করবে, ঠিক আছে, যেমন কাদের ক্ষেত্রে কেমন এটা মাথায় রাখতে হবে, এটা গুরুত্বপূর্ণ কথা। দ্য পিরিয়ড ফর হুইচ পোলেন গ্রেন রিমেন্স ভায়াবল ইজ হাইলি ভ্যারিয়েবল, এটাও প্রচণ্ড ভ্যারি করে, অ্যান্ড সাম এক্সটেন্ট ডিপেন্ডস অন দ্য প্রিভেলিং টেম্পারেচার অ্যান্ড হিউমিডিটি, এবং যে জায়গাতে আছে সেই জায়গার টেম্পারেচার কেমন, সেই জায়গার হিউমিডিটি কেমন, মানে পরিবেশটার, ঠিক আছে, সেটাও কিন্তু অনেকটা ম্যাটার করে এই ভায়াবিলিটি মেনটেন করার উদ্দেশ্যে। যেমন ইন সাম সিরিয়ালস হুইচ ইজ রাইস, হুইট, পোলেন গ্রেনস লুজ, মানে রাইস, ধান, গম, এগুলোর ক্ষেত্রে কী হয়, ভুট্টার ক্ষেত্রে কী হয়, মাত্র 8 ঘন্টার মধ্যে কিন্তু ওরা নিজের ভায়াবিলিটি হারিয়ে দেয়, মানে রিলিজ 8 ঘন্টার মধ্যে গিয়ে কোনো একটা ফিমেল প্লান্টের উপরে গিয়ে বসতে হবে, কাজ করতে হবে, নাহলে কিন্তু কোনো কাজই করতে পারবে না, শেষ, ভায়াবিলিটি হারিয়ে ফেলবে। আবার কিছু কিছু মেম্বার্স আছে কার রোজাসি ফ্যামিলি, লেগুমিনেসি ফ্যামিলি, সোলানেসি ফ্যামিলি, যাদের ক্ষেত্রে কী হয়, একদম মাসকে মাস এরা নিজের ভায়াবিলিটি মেনটেন করতে পারে। আর এই যে এখানে ডাটাটা দেওয়া সেটা হচ্ছে ইম্পর্টেন্ট ডাটা, মাথায় রাখবে, ঠিক আছে। ইউ মে হ্যাভ হার্ড অফ স্টোরিং সিমেন স্পার্মস অফ মেনি অ্যানিমালস, হ্যাঁ, যেরকম সিমেনের জন্য ব্যাংক আছে, সে ব্যাংক স্টোর করা হয়, স্পার্মস ব্যাংক, তোমার স্পার্মকে স্টোর করা হয়। মেনি অ্যানিমালস ইনক্লুডিং হিউম্যানস, অন্য অন্য অ্যানিমালসদের ক্ষেত্রে তাই করা হয়, হাইব্রিডাইজেশন করার জন্য, আর্টিফিশিয়াল ইনসেমিনেশন করার জন্য, হিউম্যানস ফর আর্টিফিশিয়াল ইনসেমিনেশন। ইট ইজ পসিবল টু স্টোর পোলেন গ্রেনস অফ লার্জ নাম্বার অফ স্পার, সব এগুলো কী হয়, ক্রায়ো প্রিজার্ভেশন যেটা করা হয় কি, LN2-তে, লিকুইড নাইট্রোজেনে -196 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে। তো পোলেনকেও কিন্তু এভাবে পোলেন ব্যাংক হিসেবে স্টোর করে রাখা যায়, যাতে করে, যেটাকে সিড ব্যাংক বলি, যেটা পরবর্তীকালে আমরা বিভিন্ন ব্রিডিং প্রোগ্রামে কাজে লাগাতে পারবো, যেটা করা হচ্ছে, অ্যাকচুয়ালি করা হয়। এবার আমরা চলে আসি সেকেন্ড পোর্শন, সেটা হচ্ছে আমাদের গাইনোসিয়াম, এক কথা ফিমেল যে রিপ্রোডাক্টিভ পার্ট, সেটা এমব্রায়ো স্যাকের যে ফর্মেশন হয়, ফিমেল গাইনোটোফাইটের ফর্মেশন হয়, সেটা কীভাবে হয় সেটা খুব ভালো মতন। বোরিং লাগছে ক্লাস, বোরিং লাগছে ভাই, বোরিং লাগতে পারে, একটু সহ্য করো, কিছু করার নাই, মন দিয়ে দেখো, ডাউট থাকলে বলো, আর পরের লেকচারটা আর একটু এঙ্গেজিং করার চেষ্টা করবো, মাল ম্যাটেরিয়ালস অ্যাড করে, মন দিয়ে দেখো এটা। দ্য গাইনোসিয়াম রিপ্রেজেন্টস ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, গাইনোসিয়াম যা আছে, গাইনোসিয়ামটা কী করে, আমাদের মেনলি ফিমেল রিপ্রোডাক্টিভ পার্টকে কিন্তু রিপ্রেজেন্ট করে। গাইনোসিয়াম রিপ্রেজেন্টস ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট, ঠিক আছে, ফিমেল রিপ্রোডাক্টিভ পার্ট অফ দ্য ফ্লাওয়ার। দ্য গাইনোসিয়াম মে কনসিস্ট অফ এ সিঙ্গেল, এবার দেখো গাইনোসিয়ামের পিস্টিল থাকে, সে পিস্টিলটা
সিঙ্গেল যদি হয় তাহলে সেটাকে মনোকার্পেলারি। পিস্টিলটাকে কার্পেলও বলা হয়, যেটা পিস্টিল বলছি সেটাকে কার্পেলও বলা হয়। তো পিস্টিল যদি একটা থাকে তাহলে সেটাকে মনোকার্পেলারি বলা হয়, বা একটা যদি কার্পেল থাকে, মনো মানে এক, কার্পেল মানে কার্পেল, তো একটা যদি কার্পেল থাকে তাহলে সেটাকে বলা হয় মনোকার্পেলারি। যদি বেশি থাকে, একটার বেশি, তাহলে সেটাকে বলা হয় মাল্টিকার্পেলারি। হোয়েন দেয়ার আর মোর দ্যান অন পিস্টিলস মে বি ফিউজ, যখন পিস্টিল একটা থেকে বেশি পিস্টিল যদি এরকম ফিউজ হয়ে থাকে, এরকম যদি ফিউজ হয়ে থাকে, ছবি দেখাচ্ছি, ছবি আছে, এরকম ফিউজ হয়ে থাকে তাহলে সেটাকে বলা হয় সিনকার্পাস। সিনকার্পাস যখন ফিউজ তখন সেটা হলো সিনকার্পাস। এগুলো সবই গুরুত্বপূর্ণ জিনিস। আর ওর মেবি ফ্রি, যদি ফ্রি থাকে তাহলে সেটা বলে অ্যাপোকার্পাস। প্রত্যেকটা পিস্টিলের 3টে পার্ট থাকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট থাকে, 3টে পার্ট থাকে। কী কী সেই 3টে পার্ট? দ্য স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। স্টিগমা, স্টাইল অ্যান্ড ওভারি। স্টিগমা যেটা ল্যান্ডিং পার্ট, স্টিগমা, স্টাইল যে লম্বা ডাঁঠি যেটা দিয়ে কানেক্ট আছে ওভারির সঙ্গে সেটাকে স্টাইল, আর ওভারি তো ওভারি যার নিচে বেজাল ফোলা অংশটা। দ্য স্টিগমা সার্ভ এজ দ্য ল্যান্ডিং প্ল্যাটফর্ম, যেটা বললাম অফ পোলেন গ্রেনস ল্যান্ডিং প্ল্যাটফর্ম, ওইটাকে রিসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করবে। দ্য স্টাইল হচ্ছে কি এলঙ্গেটেড স্লেন্ডার লম্বা সে ডান্ঠাওয়ালা পার্ট বিনিথ দ্য স্টিগমা। আর দ্য বেজাল বাল্জ, নিচের যে বেজাল, নিচের বেজাল মানে নিচ, আর বাল্জ মানে স্ফীত ফোলা, বেজাল বাল্জ পার্ট অফ দ্য পিস্টিল ইজ দ্য ওভারি। ইনসাইড দ্য ওভারি, ওভারি যদি আমি যদি ওভারি একটা ড্র করি, তো ধরো এটা যদি একটা ওভারি হয়, এটা যদি একটা ওভারি হয়, ইনসাইড দ্য ওভারি যতগুলো ফাঁকা, এই যে যতগুলো ফাঁকা পোর্শন আছে, এই ফাঁকা পোর্শনগুলো কী বলা হয়? এগুলো বলা হয় ওভারিয়ান ক্যাভিটি বা লোকিউল। ঠিক আছে, দ্য প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারিয়ান ক্যাভিটি। এবার এই ওভারিয়ান ক্যাভিটি এরকম মাঝখানে কিন্তু কী থাকে? এরকম কী থাকে? প্লাসেন্টা থাকে। কী থাকে? প্লাসেন্টা। কী বললাম এটাকে? প্লাসেন্টা। এরকম প্লাসেন্টা থাকে। প্লাসেন্টা ইজ লোকেটেড ইনসাইড দ্য ওভারি। রিকল দ্য ডেফিনেশন টাইপস অফ প্লাসেন্টেশন, যেটা পড়েছো মরফোলজিতে। তো যেটা বললাম, এই যে দেখো সব থেকে ল্যান্ডিং পোর্শনটা কি? ল্যান্ডিং পোর্শন হচ্ছে স্টিগমা, এই যে লম্বা ডান্ঠি এটাকে বলছে কি স্টাইল, আর নিচে হয়ে গেল কি আমার? এটা ওভারি, এটা হয়ে গেছে ওভারি, এটা হচ্ছে থ্যালামাস। ওকে, এবার স্টিগমা কী আছে দেখো, স্টিগমা এখানে ফিউজ আছে, এই ছবি দেখি দেখতে পাচ্ছি একসঙ্গে এরকম ফিউজ আছে। যদি ফিউজ থাকে তখন সেটাকে বলবো কি আমরা? কি বললাম? ফিউজ থাকলে সেটাকে বলছে কি? ফিউজ থাকলে কি বলবো? সিনকার্পাস। ঠিক আছে, আর দেখছো অনেকগুলো কার্পাল আছে, মানে মাল্টিকার্পেলারি সিনকার্পাস। আবার এটা দেখতে পাচ্ছ সিনেমা ডায়াগ্রামে, যে এটা হচ্ছে মাল্টিকার্পেল, অনেকগুলো কার্পেল আছে কিন্তু একে অপরের সঙ্গে খুলে আছে, তখন ফ্রি আছে, ফিউজ হয়ে নেয়, ফ্রি। এটাকে বলবো অ্যাপোকার্পাস। এটাকে বলবো তখন কি আমরা? হ্যাঁ, অ্যাপোকার্পাস, ফ্রি। আর এটা তোমার একটা ওভিউলের ইমেজ দেওয়া রয়েছে, চলো এটা পরে দিচ্ছি, আর বুঝতে পারবে না। Arising from the placenta আর মেগাস্পোরেঞ্জিয়া, arising from the placenta the megasporangia commonly called as ovules, আর যেটা ওভিউলস সেটাকে বলি আমরা মেগাস্পোরেঞ্জিয়া, যেটা আমাদের মেন ফিমেল মানে ফিমেল গ্যামেট এক কথা। দ্য নাম্বার অফ ওভিউলস ইন অ্যান ওভারি মে বি অন হুইট, এটা আবার একটা দুটো বেশি থাকতে পারে। যদি ওভিউলস একটাই থাকে তাহলে সেটাকে বলি হুইট, প্যাডি, ম্যাঙ্গো, ইম্পর্টেন্ট এক্সাম্পলসটি ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর যদি বহু থাকে, অনেকগুলো ওভিউলস থাকে একটা ওভারের মধ্যে, তাহলে সেটা বলে পাপায়া, ওয়াটারমেলন, অর্কিড, যেগুলো হচ্ছে এটার এক্সাম্পলটা মাথায় রাখবে। এবার চলো দেখি দ্য মেগাস্পোরেঞ্জিয়াম বা ওভিউল। লেট আস ফ্যামিলিয়ারাইজ আওয়ারসেলস উইথ দ্য স্ট্রাকচার অফ টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম ওভিউল। দ্য ওভিউল ইজ এ স্মল স্ট্রাকচার অ্যাটাচ টু দ্য প্লাসেন্টা বাই মিনস অফ হিস্টাক কল্ড ফিউনিকল। ঠিক আছে, ওভিউল কি? এই যে এটা হচ্ছে কি একটা ওভারি, এটা কি ড্র করেছিলাম? প্লাসেন্টা। এটা কি ড্র করেছিলাম? প্লাসেন্টা ড্র করেছিলাম। এই যে প্লাসেন্টার এবার কি হয়? এরকম এইটা দেখো ভালো করে, সব ক্লিয়ার হয়ে যাবে। এটা মন দিয়ে দেখো, এটা কি? এগুলো ফাঁকাগুলো কি? ক্যাভিটি বা লোকিউল। আর বাইরের লেয়ারটা কি? ওভারের মধ্যে এই যে গোলুগুলো আঁকলাম, এগুলো এই যে এগুলো আঁকলাম, এগুলো হচ্ছে কি? ওভিউল। এগুলো হচ্ছে ওভিউল। ওভিউলটা দেখতে পাচ্ছ যেটার সঙ্গে কানেক্ট আছে, এটার নাম কি? এটা হচ্ছে প্লাসেন্টা। এটা হচ্ছে প্লাসেন্টা। ক্লিয়ার হলো? আর যেটার সাহায্যে এই যে একটা ডান্ঠির সাহায্যে কানেক্ট আছে, এটার সাহায্যে, এই ডান্ঠিটার সাহায্যে কানেক্ট আছে, যেটা কানেক্ট আছে সেটা কী বলো? সেটা কী বলে? খুব ইম্পর্টেন্ট কথা, ফিউনিক্যাল কি? ফিউনিক্যাল দ্বারা ওভিউলটা প্লাসেন্টার সঙ্গে কানেক্ট থাকে। এবার দেখো, ধরো যদি আমি মানছি এটা ওভিউল হয়, এটা ওভিউল, ধরে নাও যে এটা ওভিউল। আচ্ছা, দেখতে পাচ্ছ, দেখো এটা হচ্ছে ওভিউল। এই ওভিউলটার যে কথা বললাম আমি, এই ওভিউলটার ধরো এটা হচ্ছে স্টাইল, এটা হচ্ছে ফিউনিক্যালটা গিয়ে কানেক্ট হবে। এদিকে কার সঙ্গে কানেক্ট আছে? প্লাসেন্টার সঙ্গে। এখানে যে কানেক্ট হবে না, যে জায়গাটাতে কানেক্ট হবে ওখানে একটা ছোটো ছিদ্র থাকে, ফুটো থাকে, ওই জায়গাটা থেকে কানেক্ট করে এই ফিউনিক্যালটা গিয়ে। এই ফিউনিক্যালটা গিয়ে ওভিউলে যে জায়গাটা কানেক্ট করে সেই জায়গাটাকে কী বলা হয়? ওই ছোট্ট ছিদ্রটাকে বলা হয় কি? হাইলাম। কী বলা হয়?
ড্যাম ওয়েট এ সেক। ওকে, এটাকে কি বললাম? হাইলাম। ক্লিয়ার? এটা হাইলাম। চলো ওই কথাটি কথা আমি বললাম এখন, সেই কথাটি ফটাফট দেখি নি একবার। The ovule is small structure attached to the placenta by means of a stack called funicle. Funicle কি ক্লিয়ার হয়ে গেছে? The body of the ovule fuses with the funicle in the region is called hilum. ঠিক আছে, যেটা সাহায্যে এখানে ফিউজ করে সেটাকে বলে কি হাইলাম। Thus hilum represents the junction between ovule and funicle. তো ovule and funicle মধ্যে জাংশন কি? জাংশনটা হচ্ছে কি আমার হাইলাম। Each ovule has one or two protective envelopes called integument. এবার ওভিউলগুলোর বাইরের কি লেয়ার যেটা থাকে প্রোটেক্টিভ এনভেলপ থাকে সেটা বলা হয় integument. আর integuments encircle the nucellus except at the tip where the small ওপেনিং কল দ্য মাইক্রোপাইল। এবার দেখো ইন্টেগুমেন্টটা পুরো এটাকে এভাবে কভারিং করে, শুধু একটা জায়গায় ছোট্ট ছিদ্র থাকে, যে ছিদ্র থাকে সেই জায়গাটাকে বলা হয় কি? মাইক্রোপাইল। যে জায়গাতে ছিদ্র থাকবে সেটা হচ্ছে মাইক্রোপাইল। ডোন্ট গেট কনফিউজ, যেখানে ওই স্মল ওপেনিং আছে সেটাকে বলা হচ্ছে মাইক্রোপাইল। এবার মাইক্রোপাইল যেটা আছে অপোজিট দ্য মাইক্রোপাইলার এন্ড ইজ দ্য চ্যালাজার। যে সাইডে মাইক্রোপাইল আছে মানে যদি এই সাইডে ছিদ্র থাকে তো ওটা হলো মাইক্রোপাইল, তার অপোজিটে কে থাকবে? চ্যালাজার। সবসময় অপোজিটে থাকবে। মাইক্রোপাইল যদি উপরে, চ্যালাজার নিচে, মাইক্রোপাইল যদি নিচে তো চ্যালাজার উপরে। আর মাইক্রোপাইল কোনটা? যেখানে ছিদ্র আছে সেটা মাইক্রোপাইল। ডোন্ট কনফিউজ, যেখানে ছিদ্র আছে, যেখানে ইন্টেগুমেন্ট অ্যাবসেন্ট আছে ওটা হচ্ছে মাইক্রোপাইল। আর মাইক্রোপাইল যে পারে থাকবে, যদি নর্থে থাকে তো সাউথে কে থাকবে? চ্যালাজার। ঠিক আছে, এবার এই মাইক্রোপাইলার চ্যালাজার সিচুয়েশন কে কোথায় আছে ওটার উপরে কিন্তু ডিভাইড করে ওভিউলকে অ্যানাট্রপাস ওভিউল, হ্যাঁ ওভিউলতে অনেক ওভিউলে ভাগ করে। নামগুলো বলছি না কারণ ডিফিকাল্টি চলে আসবে, নাম তো আমাদের জানার দরকার নেই, কিন্তু ভাগ করা অনেক স্যার করাতে পারে, করার দরকার নেই, আসবে না পরীক্ষাতে। এনক্লোজ উইদিন দ্য ইন্টেগুমেন্টস ইজ এ মাস অফ সেলস কল দ্য নিউসেলাস। এটাকে বলা হয় নিউসেলাস। Cells of the nucellus have abundant reserved food materials located in the nucellus is the embryo sac or female gametophyte. An ovule generally has a single embryo sac formed as the megaspore. এবার যেটা embryo sac সেটা হচ্ছে female gametophyte। ক্লিয়ার এটা কথা? আর নিউসেলাসটা কি করে? নিউসেলাসটা অ্যাকচুয়ালি যে আমাদের আছে ওটাই মেনলি অ্যাবান্ডেন্ট ফুড রিজার্ভ ম্যাটেরিয়াল। এই যে এনার্জি লাগবে, এনার্জি নারিশমেন্ট লাগবে, নিউসেলাসটাই প্রোভাইড করে। ঠিক আছে, নিউসেলাস এমব্রায়ো সাক আর ফিমেল গ্যামেটোফাইট। ওকে, মেগাস্পোরোজেনেসিস। চলো মেগাস্পোরোজেনেসিস ফর্মেশনটা কীভাবে হচ্ছে? দ্য প্রসেস অফ ফর্মেশন অফ মেগাস্পোর্স, হ্যাঁ, ফ্রম দ্য মেগাস্পোর মাদার সেল ইজ কল্ড মেগাস্পোরোজেনেসিস। ওভিউলস জেনারেলি ডিফারেন্সিয়েট এ সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল। এবার ওভিউলগুলো কী হয়? একটা সিঙ্গেল মেগাস্পোর মাদার সেল হিসেবে ডিফারেন্সিয়েট করে দেয় নিয়ে গিয়ে মাইক্রোপাইলার রিজিয়নের দিকে। মানে কী হয় তোমাকে দেখাচ্ছে এখানে, এই জায়গাটা ভালো করে খুব মন দিয়ে দেখো, এই জায়গাটা, এই ডায়াগ্রামটা দেখো। ধরো এটা মাইক্রোপাইলার এন্ড, মানে কি? এটা হয়ে গেল চ্যালাজার এন্ড, যেটা আমি বললাম। ঠিক আছে, এটা হয়ে গেল চ্যালাজার এন্ড। এবার এখান দেখতে পাচ্ছ 1 2 3 4। ঠিক আছে, 1 2 3 4। এটা ফার্দার ডেভেলপ করে। নিউসেলাস আছে ভেতরে বললাম, নিউসেলাস মেগাস্পোর মাদার সেল। এই নিউসেলাস মেগাস্পোর মাদার সেল থেকে ফার্দার কি মাইক্রোপাইলার এন্ডই থাকলো। নিউসেলাসটা আর বৃদ্ধি পাচ্ছে, মেগাস্পোর ডায়েট তৈরি হয় প্রথমে। এর ভেতরের যে এই যে একটা সিঙ্গেল সেল ছিল, এই যে সিঙ্গেল সেল, এই যে একটা সিঙ্গেল সেল, এই যে সিঙ্গেল সেল, এটা ডেভেলপ হয়ে দেখো একটা আর দুটো মেগাস্পোর ডায়েট তৈরি করে। ঠিক আছে, এটা এখানে মিস্টেক হচ্ছে, এটা রিমুভ করছি। এখানে 1 2টা ইররিলেভেন্ট, এখানে লাস্টের ছবিতে দেখো। চলো এটা দেখো যেটা বললাম। এবার দেখো এটা হচ্ছে মেগাস্পোর ডায়েট। এই যে সেলটা ডিভাইড করলো দিয়ে দুটো তৈরি করলো, একটা দুটো। এবার এটা ফার্দার আরও ম্যাচিওর হয় কী করে? 1 2 3 4 চারটা, 1 2 3 4 চারটা মেগাস্পোর টেট্রা তৈরি করে। এই মেগাস্পোর টেট্রার মধ্যে একটা যেটা মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকে, ধরো এই যে 1 নাম্বারটা, এই সেলটা যেটা মাইক্রোপাইলার এন্ডের দিকে থাকে, একটা কি করে ফার্দার গ্রো করে। এই যে বললাম দুটা ডায়াড টেট্রাড হলো, ওর মধ্যে একটা কি করে, একটা ফার্দার গ্রো করতে শুরু করে। It is a large cell containing dense cytoplasm and a prominent nucleus. The MMC undergoes meiotic division. কোন ডিভিশন করে? মেগাস্পোর মাদার সেলটা মিওটিক ডিভিশন করে। ঠিক আছে, আর মিওসিস রেজাল্টস ইন দ্য প্রোডাকশন অফ 4 মেগাস্পোর। আর মিওসিস যেটা হয় ওটা 4টা মেগাস্পোর তৈরি করে, ফিমেল গ্যামেটোফাইট। এবার দেখছি ইন এ মেজরিটি অফ ফ্লাওয়ারিং প্লান্টস ওয়ান অফ দ্য মেগাস্পোর ইজ ফাংশনাল। এই যে বললাম না 4টা মেগাস্পোর তৈরি হলো, এই 4টা মেগাস্পোরের মধ্যে ভাই একটা মেগাস্পোর হয় ফাংশনাল, কাজের। ঠিক আছে, ওই মেগাস্পোরটা কী করে? ফাংশনাল হয়। ওয়ান অফ দ্য মেগাস্পোর ইজ ফাংশনাল, একটা, মাথা রাখবে এটা কথা। একটা মেগাস্পোর ফাংশনাল, এটা ইম্পর্টেন্ট, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে এখান থেকে। ফাংশনাল হোয়াইল দ্য আদার 3 ডিজেনারেট, অন্য 3টা ডিজেনারেট করে যায়, নষ্ট হয়ে যায়। অনলি দ্য ফাংশনাল মেগাস্পোর ডেভেলপস ইন্টু দ্য ফিমেল গ্যামেটোফাইট। যেটা ফাংশনাল মেগাস্পোর সেটা ফার্দার ফিমেল গ্যামেটোফাইট তৈরি করে। দিস মেথড অফ এমব্রায়ো স্যাক ফরমেশন অফ সিঙ্গেল, এটা থেকে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসছে যে যেহেতু একটাই এমব্রায়ো স্যাক, যে এমব্রায়ো স্যাক তৈরি হচ্ছে সেটা একটাই মেগাস্পোর থেকে তৈরি হচ্ছে, সে কারণে এটাকে মোনোস্পোরিক ডেভেলপমেন্ট বলে। কারণ 4টা স্পোর থাকার পরে সেখান থেকে একটা স্পোর থেকে তৈরি হচ্ছে। মোনো মানে এক, স্পোরিক ডেভেলপমেন্ট একটা স্পোরের ডেভেলপমেন্ট হচ্ছে, মাথায় রাখবে। ঠিক আছে,
লেট আস স্টাডি, খুব ইম্পর্টেন্ট এবার প্যারাগ্রাফ যেটা আছে, লেট আস স্টাডি ফর্মেশন অফ এমব্রায়ো সাইক ইন এ লিটিল মোর ডিটেল। দ্য নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডস মাইটোটিক্যালি। কী করে, এবার যে ফাংশনাল মেগাস্পোর যেটা বললাম গ্রো করবে, এর ওই নিউক্লিয়াসটা কী করে, ওই নিউক্লিয়াসটা কী করে, ওই নিউক্লিয়াসটা কী করে, ওয়েট এ সেকেন্ড জাস্ট, ওই নিউক্লিয়াসটা কী করে, ওর নিউক্লিয়াসটা তোমার আচ্ছা, দ্য নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডস মাইটোটিক্যালি ডিভাইড করে টু ফর্ম টু নিউক্লিয়াই, দুটা নিউক্লিয়াই তৈরি করে টু মুভ টু অপোজিট পোলস। এবার দুটো নিউক্লিয়াস দুটো অপোজিট পোলস, যে দুটা নিউক্লিয়েটওয়ালা এমব্রায়ো শাক তৈরি হলো, দুটা নিউক্লিয়েট তৈরি হয়ে গেল। এবার কী করে, টু মোর সিকোয়েন্সিয়াল মাইটোটিক নিউক্লিয়ার ডিভিশন, আরও দুটো হয়, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, তার মানে আটটা নিউক্লিয়াস হলো। প্রথমে কী হবে 4 নিউক্লিয়েট, পরে আবার 8 নিউক্লিয়েট, আটটা মাইটোসিস হয়ে মাইটোসিস 2 রাউন্ড মাইটোসিস হয়ে আটটা নিউক্লিয়েট স্টেজে চলে যাবে এমব্রায়ো শাকটা। তারপরে কি, ইট ইজ অফ ইন্টারেস্ট টু নোট দ্যাট দিজ মাইটোটিক ডিভিশনস আর স্ট্রিক্টলি ফ্রি নিউক্লিয়ার, মানে এখানে নিউক্লিয়ার ফ্রি হয়। ওকে, দ্যাট ইজ নিউক্লিয়ার ডিভিশনস আর নট ফলোড ইমিডিয়েটলি, নিউক্লিয়ার ডিভিশনসটা কিন্তু ইমিডিয়েটলি হয় না বাই সেল ওয়াল ফরমেশন। আফটার দ্য 8 নিউক্লিয়েট স্টেজ দ্য সেল ওয়ালস আর লেড ডাউন লিডিং টু দ্য অর্গানাইজেশন অফ দ্য টিপিক্যাল, এবার সেল ওয়াল তৈরি হতে শুরু করে লিডিং টু দ্য অর্গানাইজেশন অফ টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইট। এবার কী করে, টিপিক্যাল ফিমেল গ্যামেটোফাইটটা তৈরি হয়। অবজার্ভ দ্য ডিস্ট্রিবিউশন অফ সেলস, এই যে এই ছবিটা দেখো এবার যেটার কথা বলছি, প্রথমে দুটো হলো, দুটো থেকে চারটা হলো, চারটা থেকে দেখো আটটা হলো, আটটা থেকে এবার পরে এক অপরের দিকে নিয়ে কিন্তু সরে যেতে শুরু করেছে। ঠিক আছে, একদম পুরো এরকম একটা স্ট্রাকচারে যখন চলেছে তখন এটাকে বলে। এবার চ্যালাজাল এন্ডে যে তিনটা নিউক্লিয়াস চলে যায়, সেই তিনটাকে একসঙ্গে বলা হয় কি অ্যান্টিপোডালস। ওকে, চ্যালাজাল এন্ডে যে তিনটা চলে যায়। আর তোমার মাইক্রোপাইলার এন্ডে যে থাকে, এই দুটোকে বলা হয় সিনার্জিডস, এই দুটোকে বলা হয় কি, এখানে কি থাকে সিনার্জিডস। ঠিক আছে, আর এখানে মিডিলে থাকে সেটাকে সেন্ট্রাল সেল বলে বা পোলার নিউক্লিয় বলে, আর এখানে থাকে একটা এগ সেল। এবার এগ যেটা বললাম, এগ আর এই সিনার্জিডস একসঙ্গে তিনটাকে মিলিয়ে বলে ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে, ফিলিফর্ম অ্যাপারেটাস। আর এই যে ফিলিফর্ম অ্যাপারেটাস যে আছে না, এরা আবার হেল্প করে গার্ডিংয়ে। কীভাবে হেল্প করে বলছি, এই জায়গাটা দেখো। তার আগে যে চলো এটা খুব মন দিয়ে জায়গাটা দেখো, এটাতে খুব ভালো করে দেখো যে দ্য নিউক্লিয়াস অফ দ্য ফাংশনাল মেগাস্পোর ডিভাইডস মাইটোটিক্যালি ডিভাইড করে, দিয়ে প্রথমে দুটো নিউক্লিয়েট ওলা এমব্রায়ো সাইক তৈরি করে, সেটা আবার ফার্দার আরও দুবার মাইটোটিক নিউক্লিয়ার ডিভিশন করে, দিয়ে চারটা থেকে আটটা তৈরি করে। এই তৈরি করার পরে কি হয়, আফটার 8 নিউক্লিয়ার সেল স্টেজ কী করে, সেল ওয়ালস আর লেড ডাউন লিডিং টু দ্য একটা প্রপার অর্গানাইজেশনে চলে আসে, যেটাকে ফিমেল গ্যামেটোফাইট বা এমব্রায়ো সাক বলি আমরা। ওকে, এই যে এমব্রায়ো সাক তৈরি হলো, এখানকার মধ্যে এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে 6 অফ দ্য 8 নিউক্লিয়ার সারাউন্ডেড বাই সেল ওয়ালস অ্যান্ড অর্গানাইজড ইন্টু সেলস। এটার কথার মানে কি, ছবি না দেখলে বুঝতে পারো না। এই ছবিটা দেখো উপরে, এই যে বললাম প্রথমে দুটো, একটা মাইটোসিস হলো, একটা মাইটোসিস হওয়ার পরে প্রথমে দুটো তৈরি হলো। ঠিক আছে, প্রথমে এই যে দুটো সেল স্টেজ আসলো, আবার আরেকবার মাইটোসিস হলো, দুটোর পরে চারটা সেল স্টেজ আসলো, আবার মাইটোসিস হলো, চারটার পরে আটটা হয়ে গেল। আটটা হওয়ার পরে কিন্তু তখনও কিন্তু আর কোনো ফার্দার সেল ডেভেলপ হয়নি, সেল টেল তৈরি হয়নি। ঠিক আছে, এবার হচ্ছে প্রপার সেল ডিভিশন আর সব কিছু তৈরি। এবার এক সাইডে চলে যেতে শুরু করে নিউক্লিয়াসগুলো। দেখো এক সাইডে চলে আসছে অ্যান্টিপোডালস, চ্যালাজাল এন্ডে চলে আসছে সেটাকে বলে অ্যান্টিপোডালস, মাঝখান থেকে সেটাকে বলেন সেন্ট্রাল সেল বা পোলার নিউক্লি, আর একদিকে চলে আসে তোমার সিনার্জিডস হয়ে আর এগ হয়ে। ঠিক আছে, এখানে তিনটা চলে যায়। তো এই যে চ্যালাজাল এন্ড দিয়ে তিনটা যায়, সেটাকে বলে অ্যান্টিপোডাল। যেমন বললাম পোলার নিউক্লি যে আছে, পোলার নিউক্লি সে মাঝখানে থেকে গেল পোলার নিউক্লি বা সেন্ট্রাল সেল, এটা মাথায় রাখো। আর এই যে এখানে লেগে আছে এটাকে বলি এগ, আর এগের সঙ্গে যে সিনার্জিডস যে দুটো প্রেজেন্ট থাকে, এই দুটোকে একসঙ্গে বলা হয় ফিলিফর্ম অ্যাপারেটাস। ঠিক আছে, এটা কথা মাথায় রাখবে। এবার যেটা হলো যে 6 অফ দ্য 8 নিউক্লি, 6 এখানে যেটা কথা বলতে চাইছিলাম যে এইটি দেখো, এই তিনটা এখানে আর এই তিনটা এখানে, এই তিনটা কিন্তু প্রপার সেল ওয়াল ডিভিশন করে ফেলেছে, ওরা আলাদা হয়ে সেগ্রিগেট হয়ে গেছে। কিন্তু মাঝখানে যে সেন্ট্রাল সেল দুটো আছে ওটা কিন্তু ভাসমান আছে, খোলা আকাশে ভেসে বেড়াচ্ছে, খোলা মাঝখানে ভেসে বেড়াচ্ছে। ঠিক আছে, ওরা কিন্তু আলাদাভাবে করেনি। 6 অফ দ্য 8 নিউক্লিয়াস সারাউন্ডেড বাই সেল ওয়াল, ওদের মধ্যে কোনো সেল ওয়াল তৈরি হয়নি, এখানে কিন্তু সেল ওয়াল তৈরি হয়ে গেছে। অ্যান্ড অর্গানাইজড ইন্টু সেলস, দ্য রিমেনিং 2 নিউক্লি কল্ড পোলার নিউক্লি আর সিচুয়েটেড বিলো দ্য এগ অ্যাপারেটাস ইন দ্য লার্জ সেন্ট্রাল সেল হিসেবে ওরা মাঝখানে পড়ে থাকে। দ্যাট ইজ এ ক্যারেক্টারিস্টিক ডিস্ট্রিবিউশন অফ দ্য সেলস উইদিন দ্য এমব্রায়ো স্যাক। 3 সেলস আর গ্রুপ টুগেদার দ্য মাইক্রোপাইলার এন্ড, মাইক্রোপাইলার এন্ডের দিকে যে তিনটে সেল গ্রুপ টুগেদার করে সেটাকে বলা হয় এগ অ্যাপারেটাস বলে। ঠিক আছে, এগ সেল যেখানে থাকবে তার সঙ্গে আরও যে দুটো সেল থাকে সে দুটোকে একসঙ্গে বলা হয় এগ অ্যাপারেটাস। এগ অ্যাপারেটাস ইন টার্মস কনসিস্ট অফ দুটো সিনার্জিড
অ্যান্ড অন এগ সেল। কী কী নিয়ে তৈরি হয়? দুটো সিনার্জিড নিয়ে একটা এগ সেল নিয়ে বললাম। দ্য সিনার্জিড হ্যাভ স্পেশাল সেলুলার থিকনেস। সিনার্জিডসের মধ্যে কী থাকে? খুবই ইম্পর্টেন্ট, এটা হচ্ছে প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন, PYQs, এটা ইম্পর্টেন্ট জিনিস মাথায় রাখবা, এটা হচ্ছে PYQs। যে সেলুলার থিকনেস অ্যাট দ্য মাইক্রোপাইলার টিপ কল্ড ফিলিফর্ম অ্যাপারেটাস, ওখানে কি থাকে? ফিলিফর্ম অ্যাপারেটাস। ওই ফিলিফর্ম অ্যাপারেটাসটা কী করে? হুইচ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন গার্ডিং দ্য পোলেন টিউব। এবার দেখো ওখানে তো পোলেন টিউব আসবে, ওই জায়গাটাতে মাইক্রোপাইলার এন্ডে বললাম ছিদ্র থাকবে, ফুটো থাকবে, ওখানে এসে পোলেন টিউব এভাবে ঢুকবে। পোলেন টিউব ঢুকার পরেই তো পোলেন আসবে, ওখান থেকে মেল আসবে, মেল এসে গিয়ে ফার্টিলাইজ করবে এগসেলকে। বুঝতে পারছো কথাটা? তো পোলেন টিউব আসে, পোলেন টিউব এসে কিন্তু কী করে? সিনার্জিডের মধ্যে ওখানে প্রবেশ করে। আর পোলেন টিউবটাকে গাইড করার জন্য কে রেসপন্সিবল? ফিলিফর্ম অ্যাপারেটাসে যে সিনার্জিডস থাকে সেই সিনার্জিডসগুলো রেসপন্সিবল, ঠিক আছে? মানে ফিলিফর্ম অ্যাপারেটাসটা রেসপন্সিবল অ্যাকচুয়ালি। 3 cells আর অ্যাট দ্য এল্ড চালাজাল এন্ডে যে 3টা সেল থাকে তাদেরকে বলে অ্যান্টিপোডাল সেলস। আর লার্জ সেন্ট্রাল সেল মেনশনড আর্লিয়ার হ্যাজ 2 পোলার নিউক্লিয়াস। দিস দ্য টিপিক্যাল অ্যাঞ্জিওস্পার্ম এমব্রায়োসাক, তার মানে কেমন হয়? 8টা নিউক্লিয়েটওয়ালা আর 7 সেলড হয়, এটা একটা PYQs ইম্পর্টেন্ট। তো এই প্যারাগ্রাফ, যে লাস্ট প্যারাগ্রাফ পড়লাম, এটাও খুব ভীষণ ইম্পর্টেন্ট একটা প্যারাগ্রাফ। আজকে আমরা এত দূর অবধি রাখছি, ঠিক আছে? আজকে আমরা 12, 11, 23 আজকে আমরা এত দূর অবধি রাখছি। কালকে পরদিন আমরা পলিনেশন থেকে শুরু করে নিয়ে বাকি যে পোর্শনটুকু থাকলো, ডাবল ফার্টিলাইজেশন অ্যান্ড রেস্ট অফ দ্য থিংস, আমরা কালকে দিন ডিসকাশন করে ফিনিশ